চলেন শুরু করা যাক আজকের সেশন। আমরা প্রথম যে কোশ্চেনটা একটু দেখি, এটা একটু কঠিন টাইপের। কমিশন পরবর্তী এবং করানো হয়েছে আপনাদেরকে, কঠিন হইলো এই কোশ্চেন আপনাদেরকে করানো হয়েছে। কমিশন পরবর্তী নিট লাভের উপর অংশীদারগণ, হ্যাঁ অংশীদারগণ হলো কি করতেছে, কমিশন পরবর্তী, যে কমিশন পরবর্তী নিট লাভের উপর অংশীদার ওয়াই এর জন্য নির্ধারিত 5% কমিশন বাবদ সে 1000 টাকা পায়। ঠিক আছে, তাহলে কমিশন পাচ্ছে 5% এবং এই 5% কমিশনের টাকা দেওয়া আছে 1000 টাকা। ঠিক আছে, অংশীদার ওয়াই এর জন্য নির্ধারিত 5% কমিশন বাবদ সে 1000 টাকা পেল। সে এক্স এবং জেড এর সাথে সম অংশীদার। ঠিক আছে, মানে টাকা পয়সা যেটা ভাগ হবে এটা সমানভাবে ভাগ হবে। অংশীদারি কারবারের লাভের অংশ বাবদ ওয়াই কত টাকা পাবে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং আপনাদেরকে একাধিকবার এই কোশ্চেনটা আমি সলভ করেছি ক্লাসে, আজকে আরো আরেকবার। কমিশন পরবর্তী নিট লাভ, আমরা এটা যে বুঝতে পারতেছি পু ক প এর একটা অঙ্ক। তো আমরা ব্যাপারটা একটু লিখে নিই। পু ক প, পূর্ববর্তী লাভ, কর এবং পরবর্তী লাভ। তো আমাদের এখন কমিশন পরবর্তী নিট লাভের উপরে বলছে, কমিশন পরবর্তী নিট লাভের উপরে বলছে, তাহলে পরবর্তীকে আমরা ধরবো 100। কমিশন এখানে বলছে 5%, তাই এটাকে ধরবো 5, তাহলে উপরেরটা হবে 105। ওকে, এখন আমাদের যার টাকা তার হার গুণ যেটা জানতে চাই, এই সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। এখানে কমিশনের টাকা দেওয়া আছে 1000 টাকা, তাহলে কমিশনের হার এখানে দেওয়া আছে 5%, তাহলে এই যে আমরা এখানে বসাবো 5 গুণ যেটা জানতে চাই আমরা এখানে ওয়াই কত টাকা পাবে, অর্থাৎ ওয়াই এর লাভ লোকসানটা, লাভটা আমরা বের করব। তো ওয়াই এর লাভ বের করতে গেলে মানে আমরা বন্টনযোগ্য লাভ বের করব। সহজ কথা, আমরা কি করব, বন্টনযোগ্য লাভ নির্ণয় করব। এখন বন্টনযোগ্য লাভ কোনটা, পূর্ববর্তী লাভ না পরবর্তী লাভ, বলেন তো? আমরা কোনটা বন্টন করি, পূর্ববর্তী লাভ বন্টন করি না পরবর্তী, মানে কর পূর্ববর্তী লাভ বন্টন করি না কর পরবর্তী লাভ বন্টন করি? কোনটা বন্টন করি? পরবর্তীটা বন্টন করি। বলেন, অংশীদারি ব্যবসার কনসেপ্টটা বলেন, কোনটা করি? কোনটা বন্টন করি? হ্যাঁ, পরবর্তীটাই করি। ঠিক আছে, তাহলে আমরা গুণ দিব কত, 100। কনফিউজ হয় না জানো, হ্যাঁ। কর বাদ দেওয়ার পরে যে টাকা থাকে এই টাকাটা হলো অংশীদারদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। এবার অংশীদাররা এবার অনুপাত থাকলে সে অনুপাতে ভাগ করে দিতে হয়। তাহলে এখন 5 কুড়ি কত, 5 কুড়ি 100, তার মানে এখন কত হবে, 20,000 টাকা, তাই তো? তার মানে 20,000 টাকা টোটাল বন্টন করা যাবে কয়জনের মধ্যে, এখানে ওয়াই আছে, এখানে এক্স আছে এবং এখানে জেড আছে। তার মানে 3 জনের মধ্যে 20,000 টাকা বন্টন করা যাবে। তাহলে 3 জনের মধ্যে এখন এখানে যেহেতু সম অংশীদার বলছে, তার মানে প্রত্যেকের অনুপাত কত, 1 করে। এক্স হলো 1, ওয়াই হলো 1 এবং জেড হলো 1। তার মানে 3 জন কত, আসলে 3। তাহলে আমি 3 দিয়ে ভাগ দিয়ে যদি আমি ওয়াইটা বের করতে চাচ্ছি, তাহলে 1 দিয়ে গুণ দিই, তাহলে আমার ওয়াইটা বের হয়ে যাবে। তাহলে 3 দিয়ে যদি এখন ভাগ দিই তাহলে কত হবে, 3 6 18, হ্যাঁ 3 6 18 থাকবে 2, আবার 3 6 18 আবার থাকবে 2, আবার 3 6 18 আবার থাকবে 2। তো এইভাবে সবসময় চলতে থাকবে। তো আমরা লাস্টেরটাকে 7 ধরে নিব, কারণ এরপরে আবার 6 6 6 6 চলতে থাকবে। আমরা জানি দশমিকের পরে 5-এর পরে, দশমিকের পরে যদি 5-এর বেশি আসে তাহলে পূর্বের মানে দশমিকের আগের সংখ্যাটা একবার বাড়াই নিতে হয়। তাহলে উত্তর হবে 6637 টাকা। বোঝা গেছে আমার কথা? সবাই বুঝতে পারছেন আমার কথা? এই অঙ্কটা আগেও করানো হয়েছে, আবার করালাম, বেশ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ওকে, এবার চলেন আমরা আরেকটা কোশ্চেন দেখি। এক্স কোম্পানির মোট মুনাফা ছিল 100 মিলিয়ন টাকা, 100 মিলিয়ন টাকা এক্স কোম্পানির। কর হার হলো 40%। যদি তারা 24 মিলিয়ন টাকা কর প্রদান করে, হ্যাঁ কর পরিশোধ করে থাকে, তবে তাদের পরিচালন ব্যয় কত টাকা, তবে তাদের পরিচালন ব্যয় কত টাকা? আচ্ছা, তো এখন আমরা এই অঙ্কটাও আগে করাইছি, আবার করাচ্ছি, খেয়াল করেন। পরিচালন ব্যয় কত, চলেন এটাও আমরা বুঝতেছি যে ওই যে সেই কিসের অঙ্ক এটা, মানে যার টাকা ডিভাইডেড বাই তার হার গুণ যেটা জানতে চাই সেইটার অঙ্ক। হ্যাঁ, তো এখন এইটা একটু ধরনটা একটু আলাদা আর কি। আমাদের কি দেওয়া আছে, মোট মুনাফা দেওয়া আছে আর কর দেওয়া আছে, তার মানে এটাকে আমরা পু ক প বলতে পারি। হ্যাঁ, পু ক প বলতে পারি। আসলে পু ক প আসলে বলাটা উচিত হচ্ছে না, এখানে আসলে বলছে মোট মুনাফা আর পরিচালন ব্যয়। হ্যাঁ, তো কর হার 40%, যদি তারা 24 মিলিয়ন টাকা কর প্রদান করে, তাদের পরিচালন ব্যয় কত টাকা?
তাহলে মোট মুনাফা পরিচালন ব্যয় মুনাফা বাদ দেওয়ার পরে হলো মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে থাকে নিট লাভ, নিট লাভ থেকে কর দিতে হয়, তাই তো ঘটনা। এখানে কি মোট হবে না নিট হবে? এখানে ভুলে মোট লিখছি কিনা? মোটই ছিল। আচ্ছা ঠিক আছে, কর হার 40% কর পরিশোধ করে থাকে। তাহলে আচ্ছা আমরা একটু মনে করার চেষ্টা করি, আমাদের মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিই। সরি, মোট লাভ থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দিই। বাদ দেওয়ার পরে আমাদের যেটা থাকে সেটাকে আমরা বলি নিট লাভ। এবার নিট লাভের উপরে আমরা কি করি? কর বাদ দিই। কর বাদ দিলে আমাদের থাকে হলো কর পরবর্তী লাভ থাকে। আচ্ছা এখন এখানে হলো আমাদের মোট লাভ বলে দিচ্ছে হলো 100, ঠিক আছে, মোট লাভ হলো 100 মিলিয়ন টাকা। আর কর হার হলো 24, আচ্ছা এটা হলো মিলিয়ন টাকা। কর হার হলো 24 মিলিয়ন টাকা, আর এটার পার্সেন্টেজ হলো 40%। এটা আচ্ছা আমরা কর কিসের উপর নির্ণয় করি? আমরা নিট লাভের উপর নির্ণয় করি। তাহলে নিট লাভের পার্সেন্টেজ কত? 100%, তাই না? নিট লাভের পার্সেন্টেজ 100%। তাহলে কর পরবর্তী, যদি আমাদের পরবর্তী নিয়ে এখন কোনো কাজ নেই। আচ্ছা এটুকু কি বুঝছেন? এই যেটুকু লিখছি এটুকু কি বুঝছেন সবাই? মোট লাভ থেকে পরিচালন ব্যয় আমরা বাদ দিই, দেওয়ার পরে আমাদের থাকে নিট লাভ। এখন নিট লাভ কত টাকা এটা আমরা জানি না, কিন্তু নিট লাভের পার্সেন্টেজ আমরা এখানে বের করে নিতে পারতেছি। যেহেতু কর দেওয়া আছে 40%, তো আমরা জানি কর নির্ণয় করা হয় কিসের উপরে? নিট লাভের উপরে। কর নির্ণয় করা হয় নিট লাভের উপরে। তাহলে নিট লাভকে আমরা 100% ধরতে পারি, আর কর 40, পরবর্তী আমাদের 60 হয়ে যায় এখানে, হ্যাঁ, যদি আমাদের পরবর্তী নিয়ে কোনো কাজ নেই এই অঙ্কে। তো চলেন আমরা মোটামুটি শুরু করি, দেখা যাক একটা লেভেলে, মানে আমাদের 2বার করা লাগবে আর কি। তো চলেন আমরা শুরু করি। আমাদের যার টাকা তার হার, এখানে দেখেন তো টাকা দেওয়া আছে 24 মিলিয়ন টাকা দেওয়া আছে, কিসের? করের টাকা দেওয়া আছে। তাহলে করের টাকা দেওয়া আছে, করের হারও কত দেওয়া আছে? 40% দেওয়া আছে। তাহলে আমরা যদি গুণ 100 দিই, তাহলে আমাদের কোনটা বের হবে বলেন তো? আমাদের নিট লাভ বের হবে না? বের হবে তো নিট লাভ বের হবে। তাহলে এখন যদি আমি কাটাকাটি করি, শূন্য কাটলাম, 4 দিয়ে 24 কাটলে কত হয়? 4 ছক 24, তার মানে কত হয়? 60 মিলিয়ন টাকা হয় না? 60 মিলিয়ন টাকা হয় তো? এটুকু বুঝছেন? 60 মিলিয়ন টাকা হয়, সবাই বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন। 60 মিলিয়ন টাকা হয়, হ্যাঁ। তাহলে আমাদের 100%-এর টাকা কত হচ্ছে? আমাদের 100%-এর টাকা হচ্ছে 60 মিলিয়ন টাকা। আচ্ছা খেয়াল করেন তো, আমাদের মোট লাভ দেওয়া আছে 100 মিলিয়ন, আমাদের নিট লাভ 60 মিলিয়ন। তাহলে আমাদের পরিচালন ব্যয় এখানে কত? অর্থাৎ 100 থেকে কত বাদ দিলে 60 মিলিয়ন পাওয়া যায়? এটা কি বের করা খুব বেশি কঠিন কাজ? 100 মিলিয়ন থেকে কত মিলিয়ন টাকা বাদ দিলে 60 মিলিয়ন টাকা থাকে? 40 মিলিয়ন টাকা। তাহলে এখানে উত্তর কত হবে? 40 মিলিয়ন টাকা। বুঝতে পেরেছেন কথা? বাকিরা কি বুঝতে পারছেন? হ্যালো, একটু কথা বললেন আব্বু আম্মুরা। আচ্ছা ঠিক আছে। সো তারপরে দেখেন পরেরটা, এটা ভুল ছিল, এই অঙ্কটা ভুল, হ্যাঁ, একটু দেখে নেন কি জানি কি ছিল, আমি আর এটাতে যাচ্ছি না। পরেরটা দেখি, একটা কোম্পানির প্রতি একক 40 টাকা দরে 10,000 একক বিক্রয়ের পরিকল্পনা করেছে। যদি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত 25% হয়, তবে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত টাকা হবে? যদি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কত পার্সেন্ট হয়? 25% হয়, তবে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত হবে? এই অঙ্কটাও কি আপনাদের করানো হয়েছে আগে? সো আমি আবার করাচ্ছি। প্রতি একক হলো বিক্রয় মূল্য কত? 40 টাকা করে, হ্যাঁ, 40 টাকা করে। কত একক? 10,000 একক বিক্রয়ের পরিকল্পনা করেছে। আচ্ছা তাহলে আমরা কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র কি জানি? কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র কি জানি? কন্ট্রিবিউশন
অনুদান প্রান্ত কন্ট্রিবিউশন মার্জিন মানে হইল বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। হ্যাঁ, এই কন্ট্রিবিউশনের বাংলা হলো অনুদান, অনুদান। হ্যাঁ, আর এই মার্জিনের বাংলা হলো প্রান্ত। ঠিক আছে, তার মানে এর বাংলা হয় অনুদান প্রান্ত, কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্ত। ঠিক আছে, এইটা সমান হলো বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। এখন যদি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বলে অথবা অনুদান প্রান্ত অনুপাত বলে, তখন এই সূত্রতে একটুখানি চেঞ্জ আসে। তখন সূত্রটা হয়ে যায় বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই বিক্রয়, বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই বিক্রয় হয়ে যায় তখন আমাদের সূত্র। ঠিক আছে, যদি আমাদের অনুদান প্রান্ত অনুপাত বলে। আমি এখানে মাঝখানে টুকু মুছে দিই, মনে হচ্ছে এটা ভাগ করতেছি আসলে এটা। ঠিক আছে, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত সমান, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত সমান আমাদের এই সূত্র। এখন দেখেন তো আমাদের কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দেওয়া আছে না 25%, তাই তো? 25% মানে 25/100 না? 25% মানে 25/100 তো নাকি? তাহলে আমরা 25/100 সমান সমান এখানে কি লিখতে পারি? আমাদের বিক্রয় কত? বিক্রয় হলো কত? 40 টাকা করে, মাইনাস পরিবর্তনশীল ব্যয় এই যে দেওয়া নেই, আর এখানে হইল আবার 10। এই না ব্যাপারটা? আমার কথা কি বুঝতে পারতেছেন? এক লেখা ভুলে গেছি, এক লিখলেই 2 মত দেখা যাচ্ছে। আচ্ছা, আবার 2 এর মতো দেখা যাচ্ছে। যাই হোক, তো এখন এইখানে যদি আমি কি করি, এইটাকে ওই সাইডে নিয়ে যাই কানাকানি গুণ করে। হ্যাঁ, মানে 10 মাইনাস বক্স সমান সমান, হ্যাঁ 10 মাইনাস বক্স। আচ্ছা, এটাকে টোটালি এই সাইডে প্রথমে নিয়ে আসবো নাকি? বুঝতেছেন? বুঝতেছেন? আচ্ছা, একবারে নিয়ে আসি এখানে। আচ্ছা, মানে এইটাকে এই সাইডে নিলাম, এইটাকে এই সাইডে নিলাম, 25/100। আচ্ছা, আমি কিছুই করি না, এই লাইনটা জাস্ট এই পুরাটাকে এই সাইডে, এই সাইডটাকে এই সাইডে নিছি। এখন আমি করব, এখন আমি যেটা করব সেটা হলো এই 10টাকে ওই 25 এর সাথে গুণ করে দিব। ঠিক আছে, এই 10টাকে ওই সাইডের সাথে গুণ করে দিব। তাহলে 10 মাইনাস বক্স সমান সমান 25 10 কত? 250 ডিভাইডেড বাই এখানে 100 যেভাবে ছিল এটা বসে গেল। ওকে, তাহলে এখন 10 মাইনাস বক্স সমান, এখন যদি আমি কাটাকাটি করি তাহলে কত হবে বলেন তো? 2.5 হবে না? এই শূন্য কাটা, এই শূন্য কাটা, একটা 10 শূন্য কেটে দিলে 0.1 বার 28। এই যে বিক্রয় একটা কোম্পানির প্রতি একক 40 টাকা দরে। হ্যাঁ, ও আমি কত লিখছি? 10 লিখছি। সরি 40 হয়ে গেল। চলেন ঠিক করি। এই যে 40, এই যে 40, এই যে 40, এই যে 40, 40, এই যে এটারে 40 বানাই দিলাম জোর করে। আচ্ছা, তাহলে এখন 40 আর 25 গুণ করলে কত হবে? তাহলে কত হবে বলেন? 40 আর 25 গুণ করলে হবে 4 25 100 আর একটা শূন্য, তার মানে 1000, আর নিচে কত? 100। তাহলে এখন এই 100 কেটে দিলে কত থাকে? 10 থাকে না? 10 থাকে তো? ওকে, তাহলে এখন কি বক্সটা আপনারা নির্ণয় করতে পারবেন? এইখানে করে দিই, বক্সটা কি করতে পারবেন? বক্সটাকে যদি ওই সাইডে নিয়ে যায় তাহলে কি আসে? 40 মাইনাস 10 সমান সমান বক্স না? তার মানে ওই যে বক্স সমান সমান কত হয়? 30 টাকা না? বুঝতে পারছেন? বোঝা গেছে না ঝামেলা আছে? সবাই বুঝতে পারছেন? ওকে, সো আমরা পরেরটাতে যাই। এটাও ভুল প্রশ্ন, যদি কারোর এই প্রশ্নটাতে ঝামেলা হয় তাহলে এটা ভুল করছেন। হ্যাঁ, এরকম টাইপের কোনো কোশ্চেন যদি চোখে পড়ে এটা আসলে ভুল করছেন। ওকে, এরপরে ক খ গ এর লাভ। আচ্ছা, আমি যেগুলো করাচ্ছি এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, মানে আমার দিক দিয়ে সাজেশন এগুলো। হ্যাঁ, আর আমি আপনাদেরকে আজকে একটা পিডিএফ দিয়ে দিব, হ্যাঁ, অ্যাকাউন্টিং এর। তো পিডিএফটা একটু পড়ে ফেলবেন, ওই পিডিএফটা সাজেশন, ওটাও সাজেশন। ক খ গ এর লাভ ক্ষতি বন্টনের হার হলো 6:3:1। কমিশন পরবর্তী, এটাও কমিশন পরবর্তী নেট মুনাফার উপর 2.5% হারে, বাই দ্য আমি রেকর্ড করতেছি 2.5% হারে গ 1125 টাকা কমিশন পেল। তাহলে এখানে আগের অঙ্কটার মতো কমিশনের হার দেওয়া আছে, কমিশনের টাকা দেওয়া আছে।
লাভের অংশ পাবো, ক কত টাকা পাবে। তাহলে আগের অঙ্ক যেটা করছিলাম আর এই অঙ্কটা মোটামুটি সেম। তাহলে আমাদের ক প এই অঙ্ক আমাদের। এখন দেখেন আমাদের কমিশন পরবর্তী নিট মুনাফার উপরে, তাহলে পরবর্তীটাকে আমরা কত ধরবো, 100 ধরবো। কমিশন হলো 2.5, তাহলে এটা হবে 102.5 না পূর্ববর্তী, তাই তো? আচ্ছা, এখন আমাদের যার টাকা তার হার, এখানে কিসের টাকা দেওয়া আছে, 1125, এটা কিসের টাকা, এটা কমিশনের টাকা। তাহলে আমরা একে ভাগ দিব কমিশনের হার দিয়ে। কমিশনের হার কত, 2.5 না? কমিশনের হার 2.5। আমরা কোনটা জানতে চাচ্ছি, আমরা জানতে চাচ্ছি পরবর্তী নিট লাভ, কারণ আমরা পরবর্তী নিট লাভের টাকাটা হ্যাঁ অংশীদারদের মধ্যে কি করে দিই, ভাগ করে দিই, এই যে অনুপাতে ভাগ করে দিই। হ্যাঁ, আগেরটা ছিল সম অংশীদার আর এখানে হলো সম অংশীদার না, এখানে হলো 6:3:1 এই অনুপাত। তাহলে এখন আমরা গুণ দিব কত দিয়ে, এখন আমরা গুণ দিব 100 দিয়ে। ভালো কথা। এখন যদি আমরা কাটাকাটি করি, এখানে দশমিক যদি উঠাই দিই, তার মানে এখানে একটা শূন্য যায়, ঠিক আছে? তাহলে এখন যদি 25 দিয়ে এই যে 1125কে কাটি, তাহলে আমরা কি পাই দেখেন তো। 25 দিয়ে যদি কাটি, 4×25 কত হয়, 100, মানে 112 পর্যন্ত যদি আমরা নিই, 4×25 100 হয়। এখন আবার থাকে কত, 12 থেকে যায়, মানে 125, তারপরে 5×25 125, তার মানে এই আর একটা শূন্য এখানে থাকলো এইটা, তার মানে আমাদের এখানে হয় এই যে 45,000 টাকা, ঠিক আছে? 45,000 টাকা হয় আমার বন্টনযোগ্য মুনাফা। এই টাকাটা কি আমাদের, এই টাকাটা হলো আমাদের মোট বন্টনযোগ্য টাকা, মোট বন্টনযোগ্য মুনাফা। হ্যাঁ, মোট বন্টনযোগ্য মুনাফা বা টাকা, অর্থাৎ আমি এই টাকাটা আর কি বন্টন করতে পারবো। হ্যাঁ, এখন এই টাকাটা আমাকে নির্দিষ্ট একটা অনুপাতে বন্টন করতে হবে, এবং সেই নির্দিষ্ট অনুপাতটা কত, এই টাকাটা আমাকে নিশ্চয় একটা নির্দিষ্ট অনুপাতে বন্টন করতে হবে। তাহলে সেই অনুপাতটা কত, সেই অনুপাতটা হলো 6:3:1। আমরা জানি 6:3:1 মানে আমরা কিভাবে ক্যালকুলেশন করি, ক এর ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, এই তিনটা যোগ করব প্রথমে, অর্থাৎ 6 আর 3 9 আর 1 10, আর উপরে হলো 6, মানে আমরা 6/10 দিয়ে এটাকে গুণ করব। 6/10, আরে দূর, মানে নিচে হলো 10, নিচে 10 আর 10 দিয়ে ভাগ দিব আর 6 দিয়ে গুণ দিব। হ্যাঁ, আমাদের যদি ক্ষয়েরটা বের করতে বলতো, তাহলে আমরা কি করতাম, আমরা হলো উপরে 3 আর নিচে হলো 10 দিয়ে গুণ দিতাম। আমাদের গয়েরটা বের করতে বললে আমরা উপরে 1 আর নিচে 10, হ্যাঁ, এটা দিয়ে গুণ দিতাম। তাহলে যেহেতু আমাদের কয়েরটা বের করতে বলছে, তাহলে আমরা এখন এই একটা শূন্য কেটে দিলাম, দিলে এই যে হয়ে গেল 4500। এখন 6 দিয়ে গুণ করব। হ্যাঁ, 6 0 0, আমি এই যে গুণ করতেছি, 6 0 0, আবার 6 0 0, হ্যাঁ, আবার 5 ছক 30 এর 0, হাতে থাকে 3, এই যে 4 ছক 24 আর 3 27, ঠিক আছে? তার মানে আমাদের উত্তর হয় 27,000 টাকা। উত্তর হয় কত টাকা, 27,000 টাকা। বোঝা গেছে? সবাই বুঝতে পারছেন? ওকে, সো এই টাইপের কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ। চলেন আমরা আরো একটা অঙ্ক করি। চলতি অনুপাত 2:1, তড়িৎ অনুপাত 2.5:1, চলতি সম্পত্তি 1 লক্ষ টাকা হলে ব্যাংক জমাতিরিক্ত টাকা কত? হ্যাঁ, ব্যাংক জমাতিরিক্ত। আচ্ছা, ব্যাংক জমাতিরিক্ত মানে আসলে দায় না, তার মানে আমাদের জানতে চাইছে দায়ের পরিমাণ কত টাকা। হ্যাঁ, অথবা এখানে আসলে দায় না, এখানে হলো আমাদের তরল সম্পদ আমরা বের করি। হ্যাঁ, আমরা একটা শব্দের সাথে আমরা পরিচিত, কিন্তু আরো একটা যে আছে এটা আমরা সাথে আসলে পরিচিত না। এই যে তরল সম্পদের সাথে আমরা পরিচিত, তরল সম্পদ। তরল সম্পদের সূত্র কি? তরল সম্পদের সূত্র হলো চলতি সম্পদ মাইনাস হলো কি বলেন তো, মজুদ পণ্য, মাইনাস হলো মজুদ পণ্য, মাইনাস হলো অগ্রিম ব্যয়। হ্যাঁ, আরে এটা চোখ মারতেছে কেন এমন, লাইট, অগ্রিম ব্যয়। কিন্তু আমাদের ওই যে আমরা সবসময় চলতি দায় দিয়ে ভাগ দিই না, আমাদের আসলে ওটা আসলে তরল দায়। হ্যাঁ, মানে তড়িৎ দায় বলতে পারেন। হ্যাঁ, তো ওটার সাথে আমরা আসলে কেউ পরিচিত না, তো খুব বেশি আমাদের এখন লাগবে না। হ্যাঁ, তড়িৎ দায় বা তরল দায়, হ্যাঁ, এটারও সূত্র আছে, এটা হলো চলতি দায়। হ্যাঁ, মেজাজটা কেমন লাগে আপনাদের, স্ক্রিনও কি লাফাচ্ছে? চলতি দায় মাইনাস হলো ব্যাংক জমাতিরিক্ত, চোখে লাগে না আলো, ব্যাংক জমাতিরিক্ত। হ্যাঁ, ব্যাংক জমাতিরিক্ত। আচ্ছা, এইটা হইলো মানে এই সাইডটা মানে কি হয়েছে, এই সাইডে লিখলে লাফাচ্ছে, এই সাইডে লিখলে লাফাচ্ছে না, এই সাইডে লিখ না, হ্যাঁ এই সাইডটাই লাফাচ্ছে, এই সাইডে লাফাচ্ছে না, কি এই সাইডে। আচ্ছা, ঠিক আছে। তাহলে
তাহলে আমাদের আসলে বের করতে হবে ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ। তার মানে কি কি স্টেপ ফলো করতে হবে, আমরা আস্তে আস্তে আগাই। দেখেন আমাদের টাকা দেওয়া আছে, কিসের টাকা, আমাদের চলতি সম্পদের টাকা দেওয়া আছে। তো যার টাকা তার হারে দিয়ে আমরা আগাইতে থাকি। আমাদের যার টাকা, কত টাকা দেওয়া আছে, আমাদের চলতি সম্পদের টাকা দেওয়া আছে 1 লক্ষ। আমরা চলতি সম্পদকে যদি চলতি অনুপাতের মানে চলতি অনুপাতে দেখেন তো, যে দুইটা আমাদের চলতি সম্পদ, তার মানে চলতি সম্পদের টাকা ডিভাইডেড বাই চলতি সম্পদের হার কত, 2 গুণ যেটা জানতে চাই আমরা প্রথমে 1 জানবো, আর পরে এই সূত্র দিয়ে আমরা আসলে 1 জানবো। হ্যাঁ, জানার পরে দুইটা বিয়োগ করলে আমরা ব্যাংক জমাতিরিক্ত পেয়ে যাব। আচ্ছা, এখন তাহলে দেখেন গুণ যদি 1 দিই তাহলে আমাদের 50,000 টাকা আসে কি, আমাদের চলতি দায় কি আসে, চলতি দায় আসে, তাই না? চলতি দায় কত আছে, 50,000 টাকা। এটা বুঝতে পারছেন? 2 দিয়ে ভাগ দিয়ে 1 দিয়ে গুণ দিছি। এই যে 2 দিয়ে ভাগ দিছি, কারণ এই টাকাটা এই 2 এর টাকা আর কি। 2 মানে চলতি সম্পদের টাকা হলো 1 লক্ষ টাকা, তাই 2 দিয়ে ভাগ দিছি, গুণ দিছি 1 দিয়ে। কেন? কারণ আমরা চলতি দায় বের করতে চাচ্ছি। কেন? আমরা ব্যাংক জমাতিরিক্ত জানবো, তো এর জন্য আমার চলতি দায়টা জানাটা জরুরি, এবং এই জন্য আমরা চলতি দায়টা বের করছি। এরপরে তড়িৎ দায়টা বের করবো এইখান থেকে, তারপরে এইটার এটা বিয়োগ করলে আমাদের ব্যাংক জমাতিরিক্ত বের হয়ে যাবে। এটাই হলো আমাদের আইডিয়া। ওকে, তো আমরা 50,000 টাকা চলতি দায় বের করে ফেলছি। এখন আমাদের এই যে আর কোনো ইনফরমেশন তো দেওয়া নেই, তো যদি আর কোনো ইনফরমেশন না দেওয়া থাকে, অর্থাৎ মজুদ পণ্য যদি 0 হয় আর অগ্রিম ব্যয় যদি 0 হয়, তাহলে আমাদের যে টাকা চলতি সম্পদ ওই সেম টাকাটাই আমাদের তরল সম্পদে পরিণত হয় না, হয়তো নাকি? যে টাকাটা আমাদের চলতি সম্পদ ওই সেম টাকাকে আমরা তরল সম্পদ বলতে পারি। অর্থাৎ এইখানে যে 1 লক্ষ টাকা দেওয়া আছে, এই 1 লক্ষ টাকাকে আমরা চলতি সম্পদ এখানে বলতেছি, যেহেতু এখানে মজুদ পণ্য কিংবা অগ্রিম ব্যয় নেই, এই জন্য আমরা এই 1 লক্ষ টাকাকে আবার তড়িৎ সম্পদ বলতেছি। তাহলে আমরা এখন কি করব, 2.5 দিয়ে ভাগ দিব। তাহলে 1 লক্ষকে আমরা ভাগ দিব 2.5 দিয়ে এবং গুণ দিব 1 দিয়ে, দিলে আমাদের বের হবে তড়িৎ দায়। এখানে বের হবে তড়িৎ দায়। তো চলেন এখন যদি ক্যালকুলেশন করি, দশমিক উঠাই দিলে উপরে একটা শূন্য, 25 দিয়ে কাটলে 4 25 100, অর্থাৎ আমার 40,000 টাকা হয় তড়িৎ দায়। কি বের হয়, তড়িৎ দায় বের হয়। কি বের হয়, তড়িৎ দায় বের হয়। এই যে তড়িৎ দায় বের করলাম, এটা বুঝতে পারছেন? তড়িৎ দায়, এই যে তড়িৎ দায় বের করছি। হ্যাঁ, ছেলেবেলে খেলা করতেছস তোরা? ওই আচ্ছা, তো তড়িৎ দায় বুঝতে পারছেন, তড়িৎ দায় চলতি দায় বুঝতে পারছেন। এখন আমাদের কাজ কি, এখন আমাদের ব্যাংক জমাতিরিক্ত বের করতে হবে। তাহলে খেয়াল করেন, এই সূত্রটাকে যদি আমি কি করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে কিন্তু আমি পেয়ে যাই যে চলতি দায় থেকে তড়িৎ দায় বাদ। হ্যাঁ, চলতি দায় থেকে আমরা যদি তড়িৎ দায় বাদ দিই, তাহলে আমরা কি পাই, ব্যাংক জমাতিরিক্ত পাই। কি পাই, ব্যাংক জমাতিরিক্ত পাই। হ্যাঁ, তাহলে এখন চলতি দায় কত বলেন তো? চলতি দায় হলো 50,000 টাকা মাইনাস তড়িৎ দায় হলো 40,000 টাকা। তাহলে আমাদের ব্যাংক জমাতিরিক্ত কত হয়, 10,000 টাকা হয় না? বুঝতে পারছেন? তার মানে আমাদের উত্তর হবে 10,000 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? অঙ্কটা একটু প্যাঁচানো ছিল, মানে এমনি সহজ, কিন্তু আপনারা এই টাইপের জিনিসপত্রের সাথে হয়তো পরিচিত না, এই জন্য কেমন একটা অদ্ভুত লাগতেছে নাকি? লামিয়া আজকে কথা বলতেছে না কেন? লামিয়া মামনি কি হয়েছে? আচ্ছা, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 35% হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? আচ্ছা, এই অঙ্কটা কি লামিয়া আপু আপনি করে দিতে পারবেন? লামিয়া আপু, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, বিক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রয় মূল্য কত, 100। হ্যাঁ, আর আমাদের মুনাফার হার কত, 35। আর দুই কই লিখতেছি, মুনাফার হার কত, 35। লাভ যদি 35 হয়, তাহলে আমাদের ক্রয় মূল্য কত বলেন? ক্রয় মূল্য কত এখানে? হ্যাঁ, আমাদের এখানে হয় 65।
আচ্ছা, এখন জানতে চাইছে কি, জানতে চাইছে ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যের উপরে, ক্রয় মূল্য কত? 65। ক্রয় মূল্যের উপরে কি জানতে চাইছে? মুনাফা হার। মুনাফা কত? ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য লিখছি, এর উপরে এখন কি লিখবো? এর উপরে লিখতে বলেছে মুনাফা, আমরা লিখে দিলাম মুনাফা। এবার হার নির্ণয় করতে বলছে, হার মানে গুণ কত? গুণ 100। ঠিক আছে, গুণ হলো 100। তাহলে এখন যদি 5 দিয়ে কাটাকাটি করি, বলেন তো কত হয়? 5 × 5 হয়, 3 × 5 = 15 হয়, তো 13 হয়। আচ্ছা, 5 দিয়ে যদি 35 কে কাটি কত হয়? 5 × 7 = 35। আচ্ছা, কি হচ্ছে স্ক্রিনে? কি হচ্ছে? অন্যদের কি অবস্থা? কারোর কি স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে? হওয়ার তো কথা না, নেট ইস্যু হইতে পারে আপনার। বাকিদের কি অবস্থা? কারোর কি এরকম হচ্ছে নাকি? ওর মতো প্রবলেম হচ্ছে? আচ্ছা দেখেন, তাহলে এখন যদি ক্যালকুলেশন করি, 13 দিয়ে যদি এখন উপরে হয় 700 আর নিচে হয় 13, হ্যাঁ, তাহলে 13 দিয়ে 700 এ ভাগ করলে কত হবে? আমরা জানি 13 মৌলিক সংখ্যা, জন্য কাটাকাটি করা যায়নি, হ্যাঁ, তো আমরা ডিরেক্ট এখন ভাগ করব। তাহলে 70 এর মধ্যে কত যাবে? আমরা জানি 5 13 কত? 65। হ্যাঁ, 7 × 100 একবারে করে নিয়ে আসছি। তাহলে 5 13 65, তাহলে এখানে থাকে হলো 5, আবার হলো 0 50। তাহলে 50 এর মধ্যে কত বাদ যাবে? 3 13 39, 4 13 52। তাহলে আমরা 3 এর বেশি নিতে পারবো না, তাহলে 3 13 39, হ্যাঁ। তাহলে এখন থাকে কত? 21। আরে না, 21 কেমনে থাকবে? কত হয়? 11 হয়। আচ্ছা, তাহলে এখন দশমিক যদি নিই, তাহলে এখন আসে 0। আচ্ছা, আমাদের কি আর করার দরকার আছে না? উত্তর অলরেডি বের হয়ে গেছে। বোঝা গেছে? হ্যালো, ওকে, বুঝতে পারছি সবাই। এরপরে দেখেন, রাজু লিমিটেডের একটি প্লান্টের ক্রয় মূল্য হলো 1,25,000 টাকা। হ্যাঁ, 1,25,000 টাকা, 1,25,000 টাকা। কালি যেটাই নি সেটাই তো একদম জঘন্য। সাদার উপরে হইল কি নিয়ে, সাদার উপরে কালো নেই। আচ্ছা, রাজু লিমিটেডের একটি প্ল্যান্টের ক্রয় মূল্য হলো 1,25,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য হলো 15,000 টাকা এবং আনুমানিক আয়ুষ্কাল হলো 10 বছর। আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে, এই তো বর্ষ সংখ্যা সমষ্টি। সাদিয়া, আপনি বলে দেন কেমনে করতে হয়? 5 বছরের অবচয় কত? বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে আমরা কি জানি করি? লামিয়া, লামিয়া, সাদিয়া বলেন, কে বলবেন? n into n plus 1 divided by 2। তাহলে এখন কত হয়? n হলো এখানে কত? আয়ুষ্কাল কত? 10। 10 into 10 plus 1 divided by 2 বলেন। হ্যাঁ, হ্যাঁ, ওই তো গুণ করলে 55 বের হয়। আপনি ও তো মুখস্থ করে ফেলছেন তাই, হ্যাঁ, করতে করতে মুখস্থ হয়ে গেছে তাই। ওকে, তার মানে আমরা নিচেরটা পেয়ে গেছি, আমরা হর পেয়ে গেছি। হ্যাঁ, আমাদের হর হলো 55। আমরা লব বের করার সূত্র কি? n minus t minus 1। আচ্ছা, এখন n হলো এখানে কত? 10 মাইনাস t হলো 5 মাইনাস 1, তাহলে কত হবে? কত হবে? 10 এর থেকে 6 গেলে থাকবে 4, তার মানে 4/55। তার মানে আমাদের এই যে এটা হলো লব আর এইটা হলো হর, আমরা পেয়ে গেছি। এখন আমাদের ভগ্নাবশেষ মূল্য কি এখানে বিবেচনা করা হয়? করা হয়, হ্যাঁ, প্লাস হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে হবে 6, এখানে হবে 6, হ্যাঁ, আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই।
গেল। তাহলে আমাদের এই যে 1,25,000 থেকে আমাদের 50,000 টাকা কি মাইনাস হবে, এখানে ভগ্নাংশের মূল্য কনসিডার করতে হয়। তাহলে বিয়োগ করলে কত হবে? 1 লক্ষ কত? 10,000। 1,10,000। এবার আমরা উপরে গুণ দিব 6 দিয়ে, আর নিচে হলো কত? 55। 6/55। এখন এই যে 5 11 কত? 55। হ্যাঁ, 5 11 55, মানে 11টাও আমরা 11 দিয়ে আমরা কাটছি, 11 দিয়ে 55 কাটলে হয় 5। হ্যাঁ, তাহলে এখন উপরে আছে কত? এখানে উপরে আছে 10,000 আছে, তাই না? শূন্যগুলো দিয়ে কেটে দিয়ে উপরে আছে 10। 5 দিয়ে এবার 10,000 কাটলে কত হয়? 5 দুগুণে 10 অর্থাৎ 2,000। এবার 6 দুগুণে কত হয়? 12,000। 6 দুগুণে কত? 12,000। ঠিক আছে, 12,000 হইতো নাকি? বাকিটা বুঝতে পারছেন? ওকে, সো চলেন আমরা পরেরটা দেখি। বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে আমাদের 5,000 টাকা। প্রারম্ভিক মজুদের তুলনায় সমাপনী মজুদ পণ্য 1,000 টাকা বেশি। হ্যাঁ, প্রারম্ভিক মজুদের তুলনায় সমাপনী মজুদ পণ্য 1,000 টাকা বেশি। প্রারম্ভিক প্রদেয় হিসাবের তুলনায় সমাপনী প্রদেয় হিসাব 5,400 টাকা কম। 5,400 টাকা কম। সরবরাহকারীদের নগদ প্রদানের পরিমাণ কত? সরবরাহকারীদের নগদ প্রদানের পরিমাণ কত? কেউ করতে পারবেন অঙ্কটা? কেউ কি করতে পারবেন এই অঙ্কটা? আচ্ছা, তাহলে আপনারা চেষ্টা করতে লাগেন, আমি 15 সেকেন্ডে আসতেছি। আচ্ছা চলেন, তো কি ছিল অঙ্কটা? অঙ্কটা ছিল হলো বিক্রিত পণ্যের ব্যয় ছিল হলো 5,000 টাকা, আর প্রারম্ভিক মজুদের তুলনায় সমাপনী মজুদ বেশি। তার মানে আমাদের সম্পদ কত? মানে সম্পদ কত? 1,000 টাকা, তাই তো? আচ্ছা, এবার বলছে প্রারম্ভিক প্রদেয় হিসাবের তুলনায় সমাপনী প্রদেয় হিসাব 5,400 টাকা কম। তার মানে আমার দায় কি? এখানে দায় হ্রাস। এটা হলো সম্পদ বৃদ্ধি, আর এটা হলো দায় হ্রাস। দায় হ্রাস কত টাকা? 5,400 টাকা। সরবরাহকারীকে নগদ প্রদানের পরিমাণ কত? তাহলে আমরা হলো, আচ্ছা এই দুইটা তো বুঝছেন নাকি? এই দুইটা না বুঝলে বলেন। আচ্ছা, আমাদের হলো নিট নগদ প্রবাহ নির্ণয় সূত্র কি ছিল বলেন তো? নিট নগদ প্রবাহ নির্ণয় সূত্র কি ছিল বলেন তো? নিট আই, তাই না? বা নিট লাভ প্লাস কি? সম্পদ কি? সম্পদ হ্রাস, তাই ছিল না? মাইনাস কি? সম্পদ বৃদ্ধি, এটা ছিল না? যোগ দায় বৃদ্ধি, মাইনাস কি? দায় হ্রাস, এটা ছিল না? এটা ছিল তো? নিট নগদ প্রবাহের সূত্র কি এটা ছিল তো নাকি? এই পোলাপাইন কথা বলেন। এটা ছিল। এখন আমাদের এখানে তো নিট লাভ দেওয়া নেই। নিট লাভ কি দেওয়া আছে? নিট লাভ কি আমাদের দেওয়া আছে? নিট লাভ দেওয়া নেই। তাহলে নিট লাভ দেওয়া নেই, অর্থাৎ নিট লাভ মানে তো আমাদের সহজ কথা আয়, তাই না? আয় দেওয়া নেই। আমাদের কি দেওয়া আছে? ব্যয় দেওয়া আছে। কি দেওয়া আছে? ব্যয় দেওয়া আছে না? কি দেওয়া আছে? এখানে বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ আমাদেরকে ব্যয় দেওয়া আছে না? বুঝছেন আমার কথা? কি দেওয়া আছে? সূত্র একটু চেঞ্জ হবে না? চেঞ্জ হবে তো? হ্যাঁ, প্লাস গুলো মাইনাস হয়ে যাবে। তাহলে ব্যয়ের সাথে আমরা এখন আমাদের আছে কি কি? আমাদের আছে আসলে দুইটা জিনিস, সম্পদের বৃদ্ধি আর দায় হ্রাস। তো আমরা পুরোটা আর চেঞ্জ করতেছি না। আমাদের সম্পদের বৃদ্ধি, এটা আমাদের এখানে মাইনাস আকারে আছে। তাহলে আমরা এখন কি করব? সম্পদের বৃদ্ধি, সম্পদ বৃদ্ধিটা এখন কি করব? যোগ করব। আমাদের দায় হ্রাসটা এখানে মাইনাস আকারে আছে। আমরা এখন কি করব? দায় হ্রাসটা কি করব? যোগ করব। তাহলে আমাদের ব্যয় দেওয়া আছে কত টাকা? বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কত টাকা? 5,000 টাকা। কত টাকা? 5,000 টাকা যোগ সম্পদের বৃদ্ধি কত টাকা দেওয়া আছে?
সম্পদের বৃদ্ধি হলো 1000 টাকা। ঠিক করতেছি না ভুল করতেছি? 1000 আর 5400 কিছু কি ভুল করছি? মনে হচ্ছে কিছু একটা ভুল করছি। 111400 হয়তো। কি ভুল করছি? আচ্ছা ঠিক আছে। লেটস গো টু ChatGPT। দেখি ChatGPT কি বলে। ঠিক আছে 11400 তো আমি যেটা করছিলাম ঠিকই আছে তো। আমাদের উত্তর হবে 11400 টাকা। এখানে আসলে নাই, ঠিক আছে? তো এটা হবে 11400 টাকা, ঠিক আছে? 11400 টাকা হবে উত্তর। বোঝা গেছে লামিয়া? বুঝতে পারছেন? এটা হলো কথা। আচ্ছা, তো চলেন আমরা পরেরটা দেখি। আর্থিক বিবরণীকে সার্বজন গ্রাহ্য করার জন্য ব্যবহৃত মান কোনটা? এটা যদি পরীক্ষায় আসে তো চেষ্টা করবেন না দাগানোর, ঠিক আছে? না দাগানোর, হ্যাঁ, না দাগানোর চেষ্টা করবেন। কেন? কারণ হলো বলেন। ঠিক ব্যাপারটা আপনি যেমনটা বলতেছেন কমপ্লিটলি এমন না, ঠিক আছে? গ্যাপেও যা জিনিসপত্র, আইএফআরএসও সেই একই জিনিস, মানে ওই গ্যাপের কাজও যা, আইএফআরএসের কাজও তাই। গ্যাপও যে জন্য প্রতিষ্ঠা হয়েছে, আইএফআরএসও সেই জন্য প্রতিষ্ঠা হয়েছে। আসলে গ্যাপে হইলো এখানে বলা হয় প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে এখানে আপনি সেই মানও বলতে পারেন, প্রিন্সিপাল মানে নীতিও বলতে পারেন, সব। এখানে এস মানে হলো স্ট্যান্ডার্ডস, এটাও মান এটাও নীতি, সব একই কথা। হ্যাঁ, আপনি যেভাবে ডিফাইন করছেন ওইভাবে হয়তো উত্তর হয়, ওইভাবে আমি কখনো ভেবে দেখিনি আপনার মতো করে। বাট ব্যাপারটা হচ্ছে আপনি আগেও একদিন ক্লাসে বলছিলেন, আমি আর কিছু বলি নাই। সো হতে পারে ওইভাবে আপনি যেভাবে ভাবছেন ওইভাবে হতে পারে, কিন্তু ব্যাপারটা হলো ওইটা আসলে ডিরেক্টলি এরকম না। ব্যাপারটা এরকম যে আগে, মানে আগের যে টাইমটা ছিল তখন সব জায়গায় গ্যাপ ব্যবহার করতো। হ্যাঁ, আগে সব জায়গায় গ্যাপ ব্যবহার করতো, এই জন্য পূর্বের যে বইগুলো আছে বা পূর্বের যে এমসিকিউগুলো আছে সেগুলোতে সব গ্যাপ অ্যান্সার করতো। হ্যাঁ, আর পরবর্তী সময়ে আমরা জানি পৃথিবীর সব জায়গায় সব দেশগুলো আস্তে আস্তে গ্যাপ থেকে বের হয়ে আইএফআরএস এর দিকে চলে আসতে শুরু করছে। হ্যাঁ, তো যেহেতু আইএফআরএস এর দিকে আসতে শুরু করছে, তো এই জন্য এখন যদি মান বলেন বা সেই নীতি বলেন, নীতিমালা বলেন, হ্যাঁ যাই বলেন, সব একই জিনিস। আসলে আপনি ট্রান্সলেশন করে এটা পাইছেন হয়তো। ব্যাপার হচ্ছে তাহলে আইএফআরএস হলো এখনকার খাতিরে উত্তর হওয়া উচিত। বোঝাতে পারছি? কিন্তু এই প্রশ্নগুলো আসলে প্রিভিয়াস কোশ্চেন তো সব তুলে তুলে দিছে, তো ব্যাপার হচ্ছে গ্যাপটাকে ওরা অ্যান্সার করছে, ঠিক আছে? তো আইএফআরএস অ্যান্সার করলেও উত্তর যে হবে এমনটাও বলতেছি না, গ্যাপ অ্যান্সার করলেও যে আপনি এখন এই মুহূর্তে উত্তর আপনি পাবেন বা হবে, ব্যাপারটা এমনও না। তো চেষ্টা করবেন অ্যাভয়েড করার। হ্যাঁ, এটা নিয়ে আসলে কনফিউশন আছে। হ্যাঁ, এগুলো কথা। আর আপনি যেটা বলছেন, যদি আমি আসলে ওইভাবে ভেবে দেখিনি, যদি আপনারটা ওইভাবে হয় যে এখানে মান বাংলায় লেখা আছে, মান লেখা আছে বললে হলো গ্যাপ দিচ্ছেন, আর হলো নীতি লেখা থাকলে আপনি হইলো আইএফআরএস দিবেন। এটা আসলে যদি আপনি ওইভাবে মিলাইতে পারেন তাহলে দিতে পারেন, ঠিক আছে? বলেন। হুম হুম হুম। ওই তো আমি তো বললাম ওই দুইটা আসলে সবই আইএফআরএস। এখন সবাই আইএফআরএস ব্যবহার করতে বলে। হ্যাঁ, যদিও এখন সব জায়গায় যে আইএফআরএস ব্যবহার হচ্ছে, বাংলাদেশের সব কোম্পানি আইএফআরএস মানতেছে এমনটাও না। আপনাদেরকে আমি আইএফআরএস আর গ্যাপের পার্থক্য বলেছিলাম। চলুন আজকে যেহেতু স্ক্রিন শেয়ার করা আছে, আমি আপনাদের কিছু ব্যাপার দেখাই। হ্যাঁ, ধরেন কোয়ার্টার অনে যাই, এই যে গুড পেয়ে গেছি। দেখেন, এটা হলো গ্রামীণ ফোনের কনসি
এই যে কনডেনসেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, ঠিক আছে। এখন এখানে দেখেন তো প্রথমে কি দেওয়া আছে, প্রথমে নন কারেন্ট অ্যাসেট দেওয়া আছে, ঠিক আছে, নন কারেন্ট অ্যাসেট, তারপরে হলো কারেন্ট অ্যাসেট। আচ্ছা, নন কারেন্ট অ্যাসেট মানে কি? নন কারেন্ট অ্যাসেট মানে হলো দেখেন প্রথমে ওই যে স্থায়ী সম্পদগুলো এখানে লিপিবদ্ধ করছে, তারপরে এই যে পরিচয় মানে চলতি সম্পদগুলো এখানে লিপিবদ্ধ করছে। এরপরে দেখেন আগে মানে আমরা জানি সম্পদ, বলেন না, স্ক্রিন লক করে রাখি নাই তো, কি ব্যাপার, কি সমস্যা হচ্ছে? সময় শেষ, তাহলে সেকেন্ড লিংকে জয়েন করেন, সেকেন্ড লিংকে জয়েন করেন। আচ্ছা, আচ্ছা, আর মনে হয় কেউ আসবে না, চলেন আমরা দেখাচ্ছিলাম যেটা সেখানে একটু যাই। আমরা এই যে ইনকাম স্টেটমেন্ট দেখাচ্ছিলাম, ইনকাম স্টেটমেন্টে আমরা যেটা দেখাচ্ছি এখানে বা দেখানোর চেষ্টা করতেছি সেটা হলো, খেয়াল করেন এখানে এই প্রতিষ্ঠানটা দেখেন তো প্রথমে হলো নন কারেন্ট অ্যাসেট দেখাইছে, তারপরে হলো কারেন্ট অ্যাসেট দেখাইছে, মানে এই প্রথমে স্থায়ী সম্পদ দেখাইছে, প্রথমে কি দেখাইছে? স্থায়ী সম্পদ দেখাইছে, তারপরে কি দেখাচ্ছে? তারপরে দেখাচ্ছে চলতি সম্পদ, চলতি সম্পদ দেখাচ্ছে, ঠিক আছে। এবার তারপরে দেখাচ্ছে হলো মূলধন বা মালিকানা সত্ত্ব, হ্যাঁ, মালিকানা সত্ত্ব দেখাচ্ছে, তারপরে কি দেখাচ্ছে? তারপরে নন কারেন্ট অর্থাৎ দীর্ঘমেয়াদী দায় দেখাচ্ছে, দীর্ঘমেয়াদী দায় দেখাচ্ছে, ঠিক আছে, দীর্ঘমেয়াদী দায় দেখাচ্ছে। এবং দীর্ঘমেয়াদী দায় দেখানোর পরে আমরা দেখতেছি এখানে চলতি দায় দেখাচ্ছে, এখানে কি দেখাচ্ছে? চলতি দায় দেখাচ্ছে। তাহলে আপনারা কি দেখছেন এখানে আসলে লিকুইডিটি যে ব্যাপারটা, তারল্য যে ব্যাপারটা, হ্যাঁ, তারল্য যেগুলো তারল্য বেশি সেগুলোকে নিচে দেখাচ্ছে বা পরে দেখাচ্ছে, যেগুলো তারল্য কম সেগুলোকে উপরে দেখাচ্ছে। এই যে তারল্যের অগ্রাধিকারের উল্টাটা আর কি, হ্যাঁ, তারল্য যেটা বেশি সেটাকে পরে দেখানো, তারল্য যেটা কম সেটাকে আগে দেখানো। এইটা কোন নীতি অনুযায়ী দেখানো হয়? আইএফআরএস অনুযায়ী দেখানো হয়। তার মানে গ্রামীণফোন আসলে কোন নীতি দেখানো, কোন নীতিতে হিসাব করে? আইএফআরএস অনুযায়ী হিসাব করে। আমরা কি এটা বুঝতে পারতেছি? এই শুধু এইটা দেখে, স্টেটমেন্টটা দেখে বুঝতে পারতেছি? আমার কথা বুঝছেন আমি কি বলতেছি? এটা গ্রামীণফোন কোম্পানির একটা ইনকাম স্টেটমেন্ট। এই ইনকাম স্টেটমেন্টে আমরা দেখলাম ওরা প্রথমে নন স্থায়ী সম্পদ দেখাইছে, তারপরে চলতি সম্পদ, তারপরে মালিকানা সত্ত্ব, তারপরে দীর্ঘমেয়াদী দায়, তারপরে চলতি দায় দেখাইছে। তার মানে এই প্রতিষ্ঠানটা আসলে আইএফআরএস এর নীতি ফলো করে, এটা আমরা এখানতে দেখে আমরা বুঝতে পারতেছি। কারণ আইএফআরএস আমাদেরকে বলছে প্রথমে স্থায়ী সম্পদ, তারপরে চলতি সম্পদ দেখাইতে, হ্যাঁ, মালিকানা সত্ত্ব দায়ের ক্ষেত্রে প্রথমে মালিকানা সত্ত্ব দেখাইতে, তারপরে দীর্ঘমেয়াদী দায়, তারপরে চলতি দায় দেখাইতে, হ্যাঁ, এটা আমাদেরকে বলছে। বুঝাইতে পারছি না পারি নাই? আচ্ছা, এখন এইখানে আরেকটুখানি আসেন, যেহেতু এই পর্যন্ত আসলাম, দেখেন এই যে এখানে দেখেন তো যে নিট লাভ বের করছে, হ্যাঁ, দুইটা নিট লাভ কেন? কারণ হলো এটা 2025 সালের 31 মার্চ পর্যন্ত একটা, আর 2024 সালের 31 মার্চ পর্যন্ত একটা, মানে 2 বছর একটা পাশাপাশি করছে যাতে কম্পেয়ার করে দেখা যায় কি অবস্থা কোম্পানির, হ্যাঁ। এখন এইখানে দেখেন এই যে নিট লাভ বের করছে, এই যে নিট লাভ বের করার পরে দেখেন নিট লাভ, টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম ফর দ্য পিরিয়ড, মানে নিট লাভ, এটা হলো সহজ কথায় নিট লাভ বের করছে। এখন এই যে নিট লাভকে দেখেন এখানে বেসিক আর্নিং পার শেয়ার, হ্যাঁ, পার ভ্যালু বিডিটি 10 টাকা, হ্যাঁ। এখন কি করছে এখানে হলো শেয়ার সংখ্যা দিয়ে ভাগ দিছে, দিয়ে আমাদের শেয়ার প্রতি আয় নির্ণয় করছে। আমাদের মনে আছে আমরা যে নিট লাভকে শেয়ার প্রতি মানে শেয়ার সংখ্যা দিয়ে ভাগ দিতাম, শেয়ার সংখ্যা দিয়ে আমরা কি করতাম? শেয়ার সংখ্যা দিয়ে ভাগ দিতাম। নিট লাভকে শেয়ার সংখ্যা দিয়ে ভাগ দিলে আমরা শেয়ার প্রতি আয় পাইতাম না। এই দেখেন সেই শেয়ার প্রতি আয় বের করছে, এখানে হলো কি বের করছে? শেয়ার প্রতি আয় বের করছে, ঠিক আছে। তাহলে আমরা অঙ্ক যেভাবে করি আসলে দেখেন বাস্তবেও কিন্তু অঙ্কগুলো এইভাবে হয়, হ্যাঁ, বেসিক আর্নিংস পার শেয়ার, হ্যাঁ, বেসিক আর্নিংস পার শেয়ার। আচ্ছা,
এখন এখানে পার ভ্যালু বিডিটি 10 মানে কি? পার ভ্যালু মানে হলো শেয়ারের এক একটা শেয়ারের দাম হলো 10 টাকা। হ্যাঁ, ওই যে আমরা দেখছিলাম শেয়ার মূলধনের অঙ্কে যে শেয়ারের দাম কিন্তু চেঞ্জ করা যায় না। হ্যাঁ, মানে রেজিস্ট্রেশন যখন করছে গ্রামীণফোন, তখন গ্রামীণফোন শেয়ারের দাম রেজিস্ট্রেশন করছে 10 টাকা করে। হ্যাঁ, এখন 10 টাকার বেশিতে বিক্রি হয়, অনেক বেশিতে বিক্রি হয়। ব্যাপার হচ্ছে যে ওই যে 10 টাকা করে প্রত্যেকটা শেয়ার ওরা রেজিস্ট্রেশন করছে, আর এখন বিক্রি হয় প্রিমিয়ামে। হ্যাঁ, মানে অধিহারে বিক্রি হয় আর কি। হ্যাঁ, এখন শেয়ার সংখ্যা দিয়ে এখানে ভাগ করে এই যে 4 টাকা এত টাকা তাহলে বের হয়। তাহলে আপনারা এখানে জাস্ট এটা দিয়ে ভাগ করে বের করে ফেলতে পারবেন আসলে ওই কোম্পানির শেয়ার সংখ্যা কত। হ্যাঁ, এখানে 30 কি, এখানে হলো 30 নাম্বার নোটে বিস্তারিত বলা আছে। চলেন আপনাদেরকে নোটগুলো তো আপনারা আর্থিক বিবরণী তো করতেন না, এখানে দেখেন নোট আছে। আপনাদের 30 নাম্বার নোটে একটু দেখাই যে আসলে ক্যালকুলেশনগুলা, যে আপনারা ফুটনোটের সাথে, ফুটনোট নামে একটা শব্দের সাথে আপনারা পরিচিত। তো এই দেখেন সেই আর্নিংস যে বের করছে। হ্যাঁ, দেখেন কিভাবে ইপিএস কাউন্ট করছে, আর্নিং পার শেয়ার কাউন্ট করছে। দেখেন এখানে ওই যে লাভ দুইটা ছিল, সেই দুইটাকে এখানে নিয়ে আসছে। দুইটা 2 সালের, একটা 24 সালের, একটা 25 সালের। হ্যাঁ, এখন যেটা করছে এই দেখেন ওয়েটেড এভারেজ নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। হ্যাঁ, অর্থাৎ শেয়ার সংখ্যা হইলো এই যে এই। হ্যাঁ, 2024 সালে এই, 2025 সালে এই। এটাকে অবশ্য ওয়েটেড এভারেজ করছে। ওয়েটেড এভারেজ কেন করছে এটার উত্তর আরেকটু পরে বুঝবেন, আরেকটু এখনই বোঝার দরকার নেই। এই জন্য দুইটাতে দেখেন একটুখানি না, দুইটাই সেম আছে। ওকে, সেমই আছে। তাহলে ওদের শেয়ার আমরা মোটামুটি এতগুলা শেয়ার, গ্রামীণফোনের মোটামুটি এতগুলা শেয়ার। তাহলে এই টাকাকে এই শেয়ার সংখ্যা দিয়ে ভাগ দিলে যে শেয়ার প্রতি আয় বের হয়ে, যেটা আপনাদের পরীক্ষায় নির্ণয় করতে আসে যে শেয়ার প্রতি আয় বের করো, তাহলে আপনারা মোট টাকাকে মানে নিট লাভকে আপনারা কি করেন, শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করেন। তাহলে ওই কোম্পানির শেয়ার সংখ্যা কত, এই যে কত হবে আসলে বুঝতে পারতেছে না, মানে 1350300 যা হয় আর কি, মানে এত কোটি শেয়ার আর কি, 135 কোটি, তারপরে কত হবে 3,22,000টা শেয়ার। বুঝতে পারছেন? এই হলো যেটা বলতেছিলাম যে হইল গ্যাপ। আপনারা আইভারেজেরটা দেখছেন, মোটামুটি এখন অধিকাংশ আইভারেজ ফলো করে, গ্যাপও ফলো করে কিছু কিছু কোম্পানি। হ্যাঁ, সেক্ষেত্রে হইলো ওদেরটা উল্টাভাবে উপস্থাপন করা হবে আর কি। হ্যাঁ, গেল। আমরা পরে একদিন দেখা হয় না গ্যাপ কোনটা ফলো করতে, আমি ভুলে গেছি। এরপরে চলেন পরের একটা অঙ্ক দেখি। 24 নাম্বার, কোম্পানির বিক্রয় হলো 1 লক্ষ টাকা, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হলো 90,000 টাকা। যদি মোট মুনাফার হার 30% হয় তবে সমাপনী মজুদের পরিমাণ কত? বের করতে পারবেন? করতে পারবেন অঙ্কটা? করতে পারবেন? করেন তো, বিকল দিয়ে করতে হবে, করেন তো সবাই। বিক্রয় কত, সরি মোট মুনাফার হার কিছু বলা না থাকলে আমরা জানি উপরেরটাকে 100 ধরতে হয়। এটা হলো মুনাফার হার হলো 30, তাহলে এটা হবে 70। তাহলে এই যে 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকাকে আমাদের ভাগ দিতে হবে কোনটা দিয়ে? বিক্রয়কে ভাগ দিতে হবে বিক্রয়ের হার দিয়ে। কত দিয়ে? 100 দিয়ে। গুণ দিতে হবে কত দিয়ে? 70 দিয়ে। তাহলে আমরা কি পাবো? আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। কি পাবো? বিক্রিত পণ্যের ব্যয় পাবো। তাহলে 100 যদি কাটাকাটি করি তাহলে আমাদের 70,000 টাকা হয় আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। কি হয়? বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয় যদি আমাদের 70,000 থাকে এবং আমাদের এই যে বিক্রয়যোগ্য, দেখেন বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় যদি 90,000 থাকে, হ্যাঁ, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় যদি আমাদের কত থাকে? 90,000 থাকে, তাহলে সমাপনী মজুত পণ্য কি আপনি বের করতে পারবেন? সমাপনী মজুত পণ্য হবে আপনাদের 20,000 টাকা। ঠিক আছে, এই যে 20,000 টাকা। তো এটা সহজ ছিল, আশা করি পারবেন সবাই। আমরা আরো একটা অঙ্ক দেখি। চলতি সম্পদ হলো 72,000 টাকা, চলতি অনুপাত 3:1 হলে চলতি মূলধন কত? পারবেন এটা করতে? 72,000কে ভাগ দিব কত দিয়ে? 3 দিয়ে। আর গুণ দিব কত দিয়ে? চলতি মূলধন জানতেছে 2 দিয়ে। তাহলে 3 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 3 24 72, 24 দুগুণে 48,000 টাকা। পারা যাবে? এই ছেলেপেলে কথা বলেন, পারবেন তো নাকি? হ্যালো, ওকে। এরপরে দেখেন বিক্রয় 30,000 টাকা, ক্রয় মূল্যের উপর মুনাফার আর 20% হলে বিক্রিত পণ্যের ব্যয় কত? বের করতে পারবেন বিকল দিয়ে? তাহলে এটা হলো 20 ক্রয় মূল্যের উপরে, ক্রয় মূল্য 100, তাহলে এটা হবে 120। এখন এই যে বিক্রয় দেওয়া আছে 30,000 টাকা, এর ভাগ দিব কত দিয়ে? 120 দিয়ে। গুণ দিব কত? বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ আমরা গুণ দিব হলো 100 দিয়ে। কত দিয়ে?
100 দিয়ে। তাহলে আমি 0 0 কাটলাম, হ্যাঁ 3 দিয়ে যদি কাটি 3 এ 4 এ 12, 4 দিয়ে কাটলে 4 25 100, তাহলে এখানে হবে 25,000 টাকা। ওই ভুলে দিয়ে দিচ্ছে আর কি, এটাই উত্তর। এখানে একটা শূন্য কম হবে, ঠিক আছে, 25,000 টাকা হবে। বুঝতে পেরেছেন? ওকে, তো পরেরটাই যাই। বিক্রয় দেওয়া আছে 1 লক্ষ টাকা, স্থায়ী ব্যয় 20,000 টাকা, পরিবর্তনশীল ব্যয় 50,000 টাকা হলে নিরাপত্তা প্রান্ত কত? নিরাপত্তা প্রান্তের সূত্র কি? নিরাপত্তা প্রান্তের সূত্র কি? প্রকৃত বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয়, হ্যাঁ সমচ্ছেদ বিক্রয়। তাহলে এখন প্রকৃত বিক্রয় কত দেওয়া আছে? এখানে 1 লক্ষ টাকা দেওয়া আছে। তাহলে আমাদের এখন সমচ্ছেদ বিক্রয়টা কি করে নিয়ে আসতে হবে? বের করে নিয়ে আসতে হবে। তাহলে সমচ্ছেদ বিক্রয়ের সূত্র আমরা কি জানি বলেন? সমচ্ছেদ বিন্দু মানে বিক্রয়, একই কথা। সমচ্ছেদ বিন্দু বিক্রয় এর সূত্র কি? স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই অনুদান প্রান্ত অনুপাত, ঠিক আছে, অনুপাত। এখন আমাদের স্থায়ী ব্যয় কত টাকা দেওয়া আছে? 20,000 টাকা দেওয়া আছে। এখন আমাদের লাগবে কি? অনুদান প্রান্ত অনুপাত লাগবে। অনুদান প্রান্ত অনুপাত আমরা কিভাবে বের করতে পারি এখানে বলেন? এটা আবার এখানে বের করে নিয়ে আসা লাগবে। অনুদান প্রান্ত অনুপাতের সূত্র কি বলেন? বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই বিক্রয় না? অনুদান প্রান্ত অনুপাত হবে তো, না হলে কি টাকা বের করতে পারবেন? এটা টাকা না, এটা কিসে দেওয়া? টাকায় দেওয়া না? তার মানে টাকা বের করতে গেলে অনুদান প্রান্ত অনুপাত লাগবে। তাহলে আমাদের বিক্রয়ের টাকা কত? 1 লাখ। তাহলে 1 লাখ মাইনাস 50,000 ডিভাইডেড বাই কত? 1 লাখ, ঠিক আছে। তাহলে উপরে কত? 50,000 বলেন। নিরাপত্তা প্রান্ত মানে হলো সমচ্ছেদ বিক্রয় থেকে আপনি কতটুকু বেশি উৎপাদন করতে পারতেছেন বা বিক্রি করতে পারতেছেন, ঠিক আছে। তার মানে এটা হবে 50%। তাহলে এখানে হবে কত? 50% মানে 0.50, তাই তো? তাহলে এখন দশমিক উঠাই দিলে এখন কত হয়? এখানে একটা শূন্য হয়, হ্যাঁ, মানে 2টা শূন্য হয়। 2টা শূন্যের মধ্যে একটা শূন্য একটা কাটাকাটি হয়ে গেল, তো শেষ। তাহলে এখন 5 দিয়ে যদি কাটি 4 25 কত? 4 5 কত? 20। তার মানে আমার এখন টাকা হয় কত? 40,000 টাকা হয় না? কত হয়? 40,000 টাকা হয় তো। তার মানে সমচ্ছেদ বিক্রয় হয় 40,000 টাকা। তাহলে আমাদের 1 লক্ষ টাকা থেকে 40,000 টাকা বাদ দিলে আমাদের কত টাকা থাকে? 60,000 টাকা থাকে। কত টাকা থাকে? 60,000 টাকা থাকে। বুঝতে পারছেন না পারেননি? হ্যালো, ওকে, তো চলেন আমরা এরপরেরটা করি। এবিসি কোম্পানি লিমিটেড 2022 সালের কর পূর্ব মুনাফা 1 লক্ষ টাকা, করের হার 50%, অবচয় 5 লক্ষ টাকা। প্রতিষ্ঠানটির পরিচালন নগদ প্রবাহ কত? আচ্ছা, পরিচালন নগদ প্রবাহ নির্ণয়ের ক্ষেত্রে পরিচালন নগদ প্রবাহ নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করি বলেন? নেট লাভের সাথে আমরা কি করি? অবচয় যোগ করি না? অবচয় যোগ করি তো। তাহলে নেট লাভ কত টাকা? 10 লাখ টাকা। আর অবচয় কত টাকা? 50। আচ্ছা, এখানে একটু ভুল করতেছি না? করের হার দেওয়া, সেটা তো কর পূর্ব মুনাফা। তাহলে আমাদের কর পরবর্তী বের করে নেওয়া লাগবে না? হ্যাঁ, কর পরবর্তী বের করে নেওয়া লাগবে না? তাহলে আমাদের কর পরবর্তী এখানে বের করতে হবে আগে। তো পু ক প দিয়ে আমরা আগে বের করে নিই। পু ক প দিয়ে আগে আমরা বের করে নিই। এখন আমাদের বলতেছে করের হার 50%। তাহলে কর যদি 50 হয়, আমাদের এটা যদি তাহলে 100 হয়, তাহলে এটা কত হবে? এটা হবে 50, ঠিক আছে। তাহলে আমাদের নিট লাভ দেওয়া আছে কত? আমাদের নিট লাভ দেওয়া আছে মানে পূর্ববর্তী মুনাফা দেওয়া আছে 10 লাখ। তাহলে 10 লাখকে আমরা ভাগ দিব কত দিয়ে? 100 দিয়ে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী বের করতে গেলে গুণ দিব 50 দিয়ে। তার মানে কাটাকাটি করলে হবে 2 দিয়ে 10 লাখকে কাটলে হয় 5 লাখ, ঠিক আছে। তাহলে আমাদের নিট লাভ বের হয় বা পরবর্তী
হ্যাঁ, পরবর্তী নিট লাভ বের হয় আমাদের 5 লাখ, আর অবচয় আমাদের বের দেওয়া আছে 5 লাখ। ঠিক আছে, তার মানে আমাদের পরিচালন নগদ প্রবাহ আলটিমেটলি কত হবে? 10 লাখ টাকা। কত হবে? 10 লাখ টাকা। বোঝা গেছে? এটা হবে উত্তর। ডান, বুঝছি। কর্মচারীদের বেতন 20,000 টাকা, ক্রয় বিক্রয় পূর্বে বলেন। এইচএসসিতে করেননি তো এই জন্য এরকম লাগে। এই এমসিকিউ যে কটা আছে এগুলো সলভ করবেন, কয়েকটা করলে আস্তে আস্তে পারবেন। সূত্র তো এটা কঠিন কোনো সূত্র না, তো সূত্রগুলো একটু মুখস্থ করেন। ফিনান্সের পোলাপানের যে বই ইয়েতে যে সূত্র নিছেন ওই সূত্রগুলো একটু মুখস্থ করেন। ওরা তো দিছিল, দেখছিলাম ওগুলো পড়ছেন আপনি। বাদ দিলে তো হবে না, তো বাদ দেওয়া যাবে না। আরে বাদ দিতে কইছি পরিচালক। আরে বুঝবেন না, পারবেন পারবেন, পড়তে হবে, ভীষণ পড়তে হবে, ভীষণ কষ্ট করতে হবে। আচ্ছা, পারবেন পারবেন। কর্মচারীদের বেতন হলো 20,000 টাকা, ক্রয় বিক্রয় পূর্বে চুক্তি অনুযায়ী নগদ প্রাপ্তি 50,000 টাকা, অগ্রিম চুক্তি 10,000 টাকা, পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয় করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি করতে হবে বলেন? বেতনের সাথে ক্রয় বিক্রয়ের পূর্বে চুক্তি অনুযায়ী নগদ প্রাপ্তি 50,000 টাকা আর অগ্রিম চুক্তি 10,000 টাকা। আচ্ছা, এই ফিনান্সের কেউ আছেন? কর্মচারীদের বেতন এটা কি বিয়োগের মধ্যে যায় না? এটা বিয়োগের মধ্যে যাবে। আচ্ছা, আর প্রাপ্তি হলো ক্রয় বিক্রয়ের পূর্বে প্রাপ্তি, এটা হলো যোগের মধ্যে যাবে। অগ্রিম চুক্তি কি এর মধ্যে আসে? ওই এর মধ্যে কি আসে অগ্রিম চুক্তি? অগ্রিম চুক্তি আসে না, তাহলে এটা আমাদের যোগের মধ্যে যাবে। ফিনান্সের কেউ নাই, আর এটা বিয়োগের মধ্যে যাবে। 50,000, এটা 30,000 হবে, আছে অপশনে। আচ্ছা, এ দেখেন এই ফিনান্সের ওই যে শীটটা আছে ওইটা ওদের কাছ থেকে নিয়ে পড়ে ফেলতে বলছি। এখানে ওই এইগুলো সব আছে, বিয়োগের মধ্যে যাবে। মানে এই যে কর্মচারীদের বেতন দিচ্ছেন, তাহলে এটা আপনার টাকা চলে যাচ্ছে না, এবং পরিচালন ব্যয় এটা, তাহলে ওইটা হলো বিয়োগের মধ্যে যাবে। আর ক্রয় বিক্রয়ের পূর্বে চুক্তি অনুযায়ী নগদ প্রাপ্তি, এটা হলো আপনার যোগের মধ্যে যাবে, কারণ টাকা আসতেছে। আর অগ্রিম চুক্তিটা আসলে হইলো এটা পরিচালনের মধ্যে আসে না। ঠিক আছে, অগ্রিম চুক্তিটা আসলে বিনিয়োগ কার্যক্রমের মধ্যে যায়। ঠিক আছে, তো টোটাল কার্যক্রমকে আমরা 3 ভাগে ভাগ করি: পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম, আর হলো অর্থায়ন কার্যক্রম। হ্যাঁ, তো এই অগ্রিম চুক্তিটা বিনিয়োগের মধ্যে যায়। হ্যাঁ, অগ্রিম চুক্তি মানে আপনি ধরেন ব্যাংকে টাকা রাখতে গেছেন, ব্যাংকে টাকা রাখতে একটা চুক্তি করে আসছেন যে আমি এত টাকা দিব, এত টাকা তুমি আমারে দিবা। তো এটা সাধারণত বিনিয়োগের উদ্দেশ্যে অগ্রিম চুক্তিগুলো করা হয়। হ্যাঁ, তো এটা আসলে আসবে না এর মধ্যে। তাহলে যোগের মধ্যে যাবে কত? যোগের মধ্যে যাবে হলো 50,000, আর বিয়োগের মধ্যে যাবে হলো কত? বিয়োগের মধ্যে যাবে হলো 20,000। তার মানে এই দুটো বিয়োগ করলে থাকে কত? 30,000 টাকা থাকে। ঠিক আছে, তো 30,000 টাকা হবে উত্তর। বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ, আপনারা নগদ প্রবাহ করেননি কেন? আমি ফিনান্সের পোলাপানের কাছ থেকে শীট নিয়ে পড়ে ফেলতে বলছিলাম একবার। আমি বলছিলাম ফিনান্সের অঙ্ক টঙ্ক আসে মাঝে মাঝে অ্যাকাউন্টিং এ। এটা ফিনান্সের, কমপ্লিটলি ফিনান্সের অঙ্ক। হ্যাঁ, মানে এই পুরাটাই ফিনান্সের একটা অঙ্ক। ওদের বইয়ের অঙ্ক হুবহু উঠাই দিয়েছে আপনাদের এখানে। এই যে যখন কর্মচারীদের বেতন দিচ্ছেন, কর্মচারীদের বেতন দিলে আপনার কি হচ্ছে? ব্যয় হচ্ছে না, পরিচালন ব্যয়ের মধ্যে যায় না এটা, তাহলে এটা বিয়োগের মধ্যে যায় আর কি। হ্যাঁ, মানে বাদ হয়, এই জন্য বলতেছে বিয়োগের মধ্যে যায়। আর ক্রয় বিক্রয়ের পূর্বে মানে ক্রয় বিক্রয়ের পূর্বে চুক্তি অনুযায়ী নগদ টাকা পাইছেন, মানে ক্রয় বিক্রয় করবেন এই জন্য যে টাকাটা পাইছেন, তাহলে ওই টাকাটা তো আপনার এই বছরের মধ্যে শোধ হয়ে যাবে, তাই না? তো যেহেতু টাকা পাচ্ছেন, তাহলে টাকা বাড়তেছে, এই জন্য যোগ হবে। আর এখানে যেহেতু টাকা কমে যাচ্ছে বেতন দিলে, এই জন্য এটা কমে বিয়োগ হবে আর কি। হ্যাঁ, তো 50,000 টাকা যোগ আর 20,000 টাকা বিয়োগ। আর এখানে অগ্রিম চুক্তি যেটা, এটা এর মধ্যে আসবে না, কারণ আমাদের কাজ করতেছি পরিচালন কার্যাবলী নিয়ে। হ্যাঁ, আমাদের কার্যাবলী টোটাল 3 ধরনের: একটা হলো পরিচালন কার্যাবলী, একটা হলো বিনিয়োগ কার্যাবলী, একটা হলো অর্থায়ন কার্যাবলী। তো বিনিয়োগ কার্যাবলীর মধ্যে যাই হলো বিনিয়োগ সংক্রান্ত যেসব আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ। পরিচালন কার্যাবলীর মধ্যে যাই পরিচালন সংক্রান্ত যেসব আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ। হ্যাঁ,
আর অর্থায়ন কার্যাবলীর মধ্যে যায় অর্থায়ন সংক্রান্ত আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহগুলো। এখন কথা হলো এই যে অগ্রিম চুক্তিটা এটা হলো বিনিয়োগ কার্যাবলীর মধ্যে যায়। হ্যাঁ, কেন বিনিয়োগ কার্যাবলীর মধ্যে যায়? অগ্রিম চুক্তিটা আপনি সাধারণত বিনিয়োগের উদ্দেশ্যে করেন, আপনি ব্যাংকে গিয়ে কিংবা শেয়ার কিনতে গিয়ে একটা অগ্রিম চুক্তি করেন, বা ইনস্ট্রুমেন্ট কেনার ক্ষেত্রে আপনারা অগ্রিম চুক্তি করেন যে আমি তোমাকে এত টাকা দিব, তুমি আমাকে রিটার্ন হিসেবে এত টাকা দিবা, এটারই বলে অগ্রিম চুক্তি। হ্যাঁ, তো এটা আসলে পরিচালনের সাথে কোনো সম্পর্ক নেই। তার মানে এটা আমাদের হিসাবের মধ্যে আসবে না, আমাদের হিসাবের মধ্যে আসবে এই দুইটা। এর মধ্যে আন্তঃপ্রবাহ হলো 50,000 টাকা আর বহিঃপ্রবাহ 20,000 টাকা। তাহলে এবার আন্তঃপ্রবাহ থেকে বহিঃপ্রবাহ বাদ দিলে আমাদের থাকতেছে 30,000 টাকা উত্তর। ঠিক আছে, বুঝছেন? ওকে, সো তারপরে দেখেন প্রদত্ত ঋণের আসল আদায় 20 লাখ টাকা, রয়্যালটি এটাও ফিনান্সের অঙ্ক, রয়্যালটি হলো 20,000 টাকা। হ্যাঁ, রয়্যালটি 20,000 টাকা। ঋণপত্র ক্রয় বলেন, এই যে নগদ প্রবাহটা আপনাদের অ্যাকাউন্টিংও আছে ফিনান্সেও আছে, তো এটা তো আসলে ফিনান্সের অঙ্ক পুরোটা বলাটা তো পাপ হচ্ছে, বুঝছেন? এটা তো আসলে অ্যাকাউন্টিংয়েরও অঙ্ক, আপনারা এইচএসসি তে করেননি তো এই জন্য এরকম লাগতেছে। ও আচ্ছা, আমি কি আপনাদের দোষের কথা বলেছি একবারও? এটা সম্পূর্ণভাবে দোষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের। বিনিয়োগ কার্যাবলী থেকে আপনি যারেই দোষ দেন না কেন ক্ষতি আপনারই হবে, ঠিক আছে? কার দোষ না এটা হলো এখানে বিগ ম্যাটার না, ঠিক আছে? এই হলো বিষয়। চলেন বিনিয়োগ কার্যাবলী থেকে, যে বিনিয়োগ কার্যাবলী থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করতে হবে। এখন এই যে রয়্যালটি যেটা দেখতেছেন, রয়্যালটিটা হলো পরিচালনের মধ্যে যায়, রয়্যালটি মানে সুনাম, ঠিক আছে? তো এটা হলো সুনামের যে ব্যয়টা, এটা পরিচালন ব্যয়ের মধ্যে যায়, তার মানে এটা আসবে না। আসবে কোনটা? এইটা আসবে আর এইটা আসবে। এখন দেখেন এই যে ঋণের টাকা আদায় করতেছেন, ঋণের টাকা আদায় করলে এটা হলো আপনার কি আন্তঃপ্রবাহ, তাই না? এটা আন্তঃপ্রবাহ, তাহলে আন্তঃপ্রবাহ মানে এটা যোগের মধ্যে যাবে। আর ঋণপত্র ক্রয় করতে গেলে আপনার টাকা চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে টাকা যেহেতু চলে যাচ্ছে এটা কি বহিঃপ্রবাহ, এখন বহিঃপ্রবাহ মানে আপনার বিয়োগের মধ্যে যাবে। তাহলে এই 20 লাখ থেকে 2 লাখ গেলে 18 লাখ টাকা উত্তর। একদম মুখে মুখে অঙ্ক, বুঝতে পারছেন? আপনি সিস্টেমগুলো জানলে এগুলো খুব সহজে করতে পারবেন, কিন্তু সিস্টেম না জানলে তো বিপদে পড়ে যাবেন, বুঝতে পারছেন? অঙ্কগুলো কঠিন না, কিন্তু সিস্টেম তো জানা লাগবে, বুঝছেন ব্যাপারটা? দেখেন তো এখানে কি খাতা কলমে অঙ্ক করাও লাগছে? আগেরটা দেখেন, আগেরটা সাইজ দেখেন অঙ্কের, এটা সাইজ দেখেন, মানে অঙ্ক কি করছি করা লাগে নাই তো, তো জানা লাগবে তো ব্যাপারটা। এরপরে দেখেন বিক্রয় হলো 30,000 টাকা, ক্রয় মূল্যের উপর মুনাফার 20% হলে বিক্রিত পণ্যের ব্যয় কত? ভাই এই অঙ্ক অনেকগুলো করাইছি, আর করাইতে মন যাচ্ছে না। এই অঙ্কের উত্তর হলো 25,000 টাকা হবে। আচ্ছা, এরপরে চলে আসেন মেশিনের ক্রয় মূল্য 12 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য 2 লক্ষ টাকা, আনুমানিক মোট উৎপাদনের ক্ষমতা হলো 20,000 টাকা, অবচয় কত? এই উৎপাদন ক্ষমতা আর অবচয় এটা আমি ভুলে গেছি, ঠিক আছে? এটা হলো ভুলে গেছি, তো আপনারা হলো একটু বাসায় দেখে নিন, ঠিক আছে? এই অঙ্কটা স্ক্রিনশট নিয়ে রাখেন, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনশটের মধ্যে ভুলে গেছি লেখাটা কেমন এটা দেখাচ্ছে, এটা হলো বাসায় করে নিন, বাসায় বাসাই করে নিয়েন, সূত্র বসাই করে নিয়েন। আর আমার সাথে হ্যাঁ 50 কিভাবে করতে আমার মনে নেই। হ্যাঁ 10 লাখ ভাগ দিচ্ছে কত দিয়ে? উৎপাদন ক্ষমতা। গুড, 50, সাবাস, ভেরি গুড, এই তো হয়ে গেছে উত্তর। ওকে, দেন আমরা যাই। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণে আমানতকারীর বইয়ের জের থেকে কোনটা বিয়োগ হয়? আমানতকারীর বই, অর্থাৎ আমানতকারীর বই মানে নগদ। এখন আপনি বলেন তো নগদের সাথে কোনটা কোনটা যোগ হয়, কোনটা কোনটা বিয়োগ হয়? নগদের সাথে বকেয়া চেক কি হয়? বকেয়া চেক আর কি ক্রেডিট মেমো কি হয়? যোগ হয়। আর ডেবিট মেমো আর কি প্রতিমধ্যে জমা কি হয়? বিয়োগ হয়। প্রতিমধ্যে জমা আর ডেবিট মেমো এটা হলো বিয়োগ হয়। তাহলে এখন এর মধ্যে দেখেন এই ট্রানজিট জমায় তো আছে, ঠিক আছে? কোনটা বিয়োগ হয়? আমানতকারীর বই থেকে কোনটা বিয়োগ হয়?
ট্রানজিট জমা এটাও বিয়োগ হয়, অপর্যাপ্ত তহবিল চেক এটাও তো এর মধ্যে, ডেবিট মেমোর মধ্যে এনএসএফ এটাও বিয়োগ হয়, খও বিয়োগ হয়, ঘও বিয়োগ হয়। এখানে উত্তর হবে খ এবং ঘ, দুইটাই উত্তর হবে। ঠিক আছে, উত্তর হবে খ প্লাস ঘ। হ্যাঁ, মানে এই দুইটাই উত্তর হবে, দুইটাই উত্তর। বুঝতে পেরেছেন? আচ্ছা 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 আচ্ছা, দাঁড়ান 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 দাঁড়ান, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে দুইটাই বিয়োগ, কিন্তু দুইটাই বিয়োগের ক্ষেত্রে একটু কথা আছে। কথাটা হইল, আমাদের ডিরেক্টলি নগদের সাথে সম্পর্কিত কোনটা দেখেন তো? ক্রেডিট মেমো আর ডেবিট মেমো এটা ডিরেক্টলি সম্পর্কিত না, আর এই দুইটা কি রিভার্স না? এই দুইটা, এইটা বকেয়া চেকটা আসলে কি ছিল? বকেয়া চেকটা হলো ব্যাংকের সাথে বিয়োগ হইতো, এই জন্য এটাকে আমরা এনে যোগ করে বসাইছি। প্রতিমধ্যে জমা ব্যাংকের সাথে যোগ হইতো, কিন্তু এখানে রিভার্স করে এনে আমি বিয়োগ করে বসাইছি। এখন এই রিভার্স দুটা বাদ দিলে আসলে এর পার্সোনাল জিনিসপত্র কোনটা? এই দুইটা না? নগদের পার্সোনাল জিনিস কোনটা? ক্রেডিট মেমো আর ডেবিট মেমো না? আর ব্যাংকের পার্সোনাল হলো বকেয়া চেক আর প্রতিমধ্যে জমা। কথা বুঝছেন আমি কি বলছি? খ উত্তর, ঘ উত্তর, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উত্তর? এই যে ঘ নাম্বার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উত্তর খ নাম্বারের থেকে। কেন? কারণ যেখানে নগদের সাথে রিলেভেন্ট, মানে ডিরেক্টলি রিলেভেন্ট জিনিসপত্র আছে, সেখানে এই দুইটা রেখে আমরা মানে এই দুটো তো রিভার্স করে নিয়ে আসছি। হ্যাঁ, মানে যোগ বিয়োগ ছিল, যোগ করে নিয়ে আসছি, যোগ ছিল, বিয়োগ করে নিয়ে আসছি, তো সেটাতে আমরা যাব না। আগে দেখবো নগদের ক্ষেত্রে এই দুইটা আছে কিনা, এই দুইটার হিসাব হয়ে গেলে তারপরে এবার ওই দুইটার হিসাব। কথা বুঝছেন? ব্যাংকের ক্ষেত্রে দেখবো বকেয়া চেক এবং প্রতিমধ্যে জমা আছে কিনা, ওই দুইটার হিসাব শেষ হয়ে গেলে তারপরে এবার এই দুইটার হিসাব করব। ঠিক আছে? এই বুঝছেন? যারা বোঝেননি তাদের জন্য আরেকবার। ব্যাপার হচ্ছে এই দেখেন, এই যে নগদের সাথে ডেবিট মেমো কি হয়? আরে দূর, ক্রেডিট মেমো। এখানে হলো ক্রেডিট মেমো হলো যোগ হয়, আর ডেবিট মেমো হলো বিয়োগ হয়। আর ব্যাংক জমার সাথে, মানে ব্যাংকের সাথে প্রতিমধ্যে জমাটা যোগ হয়, আর বকেয়া চেকটা বিয়োগ হয়। ঠিক আছে, বকেয়া চেকটা বিয়োগ হয়। এরকম ছিল বক্সটা, দেখতে এরকম ছিল। এখন আমরা কি করতাম? তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি নগদের ব্যক্তিগত এলিমেন্ট হলো এই দুইটা, আর ব্যাংকের ব্যক্তিগত এলিমেন্ট এইটা। এখন আমরা যখন ইকুয়াল করে সূত্রটা বসাতাম, তখন এই যে নগদের সাথে এটা যোগ এটা বিয়োগ রাখতাম, এবং এইটাকে এখানে আনার সময় উল্টে যেত, এখানে যোগ ছিল এখানে বিয়োগ হয়ে যেত, বকেয়া চেককে এই সাইডে আনার সময় যোগ হয়ে যেত। একইভাবে আমরা যদি ব্যাংকদের নির্ণয় করতাম, তাহলে এই ক্রেডিট মেমো এই সাইডে গেলে এটা হয়ে যেত কি, এটা বিয়োগ হয়ে যেত, ডেবিট মেমো এই সাইডে গেলে যোগ হয়ে যেত। এই হলো করতাম। তার মানে আমাদের ব্যক্তিগত যে, মানে এদের নিজস্ব যে এলিমেন্টগুলা, সেই এলিমেন্টগুলা আছে কিনা আগে সেটা আগে দেখতে হবে। যদি থাকে তাহলে সেইটার ক্ষেত্রে ক্যালকুলেশন কি হবে সেটা আগে বিবেচনা করার পরবর্তীতে তারপরে এবার আপনি হিসাব করবেন যে ঠিক আছে, এবার যদি এগুলো না থাকে তাহলে এগুলো নিয়ে কাজ করবেন। আমার কথা বুঝতে পারছেন না পারেননি? হ্যালো, এই পোলাপেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা প্রায় লাস্টের দিকে। নিচের কোনটি হিসাব চক্রের পরিত্যাজ্য ধাপ বলেন তো? পরিত্যাজ্য ধাপ কোনটা? আমরা চাই না যে এটা ঘটুক হিসাব চক্রে। সংশোধন আমরা চাই না যে ভুল ঘটুক, ভুল হইলে তো সংশোধনের প্রয়োজন হবে। কোথায়? তাহলে দাগাবেন না, বানান ঠিক আছে? সং সং আমি তো এখানে দেখছি, এটা লিখে দিচ্ছি এখানে সংশোধনের সিরিয়াল অনুযায়ী দিচ্ছি, ওই জন্যটা। আচ্ছা, ওইসব ব্যাপার হলো এই টাইপের কোশ্চেন দাগাবেন না। হ্যাঁ, এটা আপনারা যে আপনাদের মাথায় যে কেটা ঢুকাইছে, এটা মনে হয় সোহান বলে প্রত্যেকবার, মানে সোহানটা যে বক্তা না, ও প্রত্যেকবার বলে যে কিছু না হইলে সিরিয়ালি দাগাই দিবেন, প্রথমটা দাগাই দিবা। কেটা কইছে? সোহান কইছে না? আগের বারও বলছে বলবেন যে এটা, গতবারও ছেলেবেলে একই কথা।
এই আপনারা দেখছেন না অধিকাংশ উত্তর বি অথবা সি হয়, এটা নিয়ে না আমরা গত ক্লাসে মজা করলাম, এটা না আমরা আগের দিন নিয়ে মজা করলাম ক্লাসে, তাই দেখছি না আমরা। তাহলে আপনি সিরিয়ালি প্রথমটা তাকাই দিলে তো আপনার মানে নিশ্চিত ভুল। এই দেখেন এটাই তার প্রমাণ, ঠিক আছে, এটাই তার প্রমাণ। এইটা যে মাথা আগের বার মানে সমান, আগের বারও ছেলেগুলো একই অবস্থা। কিভাবে মানে এইভাবেই, এটার ঢাবিতে এরকমই প্রশ্ন থাকবে এবং এরকম ভাবে গ উত্তর দিবে। আপনি আন্দোলন করেন আর যাই করেন কোনো কিছুতে কিছু হবে না। আরে সিরিয়ালি গ প্রথমে না থেকে সিরিয়ালি, এটা তো ওই আপনার অটোমেটিক্যালি কম্পিউটার এই কাজটা করে। আরে গ শুনেন, আপনার কাছে যেটা প্রথমে গেছে, এই দাঁড়ান, আপনার কাছে যেটা প্রথমে গেছে এই এটা আরাফাত, আপনি এই অঙ্কগুলো করছেন, আপনার কাছে কি এটা প্রথমে ছিল না এটা সিরিয়ালি ছিল? এক একজনের কাছে এক এক ভাবে যায়। বাকিরা যারা করছেন এখানে কখনো কম্পিউটার এইভাবে সাজাচ্ছে, আপনারা যখন উপস্থাপন করতেছে কখনো এইভাবে সাজাচ্ছে, সাদিয়ারে যখন কম্পিউটার উপস্থাপন করতেছে তখন আর একভাবে সাজাচ্ছে। আপনি এক বিশ্বাস নয়, আপনি ওই একই প্রশ্ন দুইবার পরীক্ষা দিয়ে দেখবেন, কখনো ক আগে থাকে, কখনো খ আগে থাকে, কখনো গ আগে থাকে, কখনো গ আগে থাকে। আমার কথা কি বুঝতে পারতেছেন? তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হইলো, দেখেন এখানে গ অ্যান্সার হয়েছে, হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে মাঝখানের গুলো অ্যান্সার হয়, এটা আমরা গত ক্লাসে প্রমাণ করছি। খ অথবা বি, খ অথবা গ এই টাইপের উত্তর বেশি হয়। তাহলে এইটা মাথায় নেওয়ার কোনো, এটা কেডা মাথায় দিচ্ছে আমি জানি না, কিন্তু এটা মাথায় নেওয়ার কোনো সুযোগই নাই যে দুইটা যদি কাছাকাছি উত্তর হয় তাহলে প্রথমটা উত্তর দিতে হবে। এটা আগের বারও ছেলেবেলে বলছে আমারে, হ্যাঁ, এটা না, আসলে এটা কমপ্লিটলি রং। ঠিক আছে, প্রথম যেটা থাকবে ওটা অ্যান্সার নিবে ডাবি, এটা আমি প্রত্যেকবারই শুনি যে হইলো যদি দুইটা সঠিক উত্তর থাকে তাহলে প্রথমটা ডেকে দিবা, প্রথমটা ঢাকা ভার্সিটি নিবে। জীবনও না, আমি কোনোদিন ঢাকা ভার্সিটি দুইটা উত্তর নিবে না, ওরা যেটা নিবে সেটা নিবে। আর আপনি ভাইবেন না যে হইলো ওরা যদি কোশ্চেন ভুল করে তাহলে ওটার জন্য আপনার হইলো সবাই সঠিক দিয়ে দিবে, এমন কিছু না। ওরা কোনোদিন কোনোটার দুইটারে সঠিক দিবে না, কোনোদিন দুইটারে ভুল দিবে না। ওরা একটাই সিদ্ধান্ত নিছে, যেটা প্রশ্ন যেদিন তৈরি করছে সেদিন একটা উত্তর ওরা সিলেক্ট করছে। এখন ওইটি ভুল হোক ওটা সঠিক হোক ওটাই উত্তর হবে। আপনি মরে গেলে ওটা সঠিক উত্তর হবে, আপনি আন্দোলন করে হারাই ফেললে ওটা সঠিক উত্তর হবে, আপনি পৃথিবীতে সূর্য পরের দিন উঠলেও সঠিক উত্তর। মামলা এত সহজ না, ঠিক আছে, এত সহজ না, বুঝতে পারছেন? গতবারের মামলা দিয়ে পরীক্ষা আবার হয়েছে, ওটা অবশ্য কারণ ছিল, হ্যাঁ, ওরা তাও জানেন গতবারের কাহিনী, আপনারা কিছু জানেন গতবার কত মানে কাঠ খোয়ার পুরানোর পরে তারপর পরীক্ষা হয়েছে। গতবারের পরীক্ষা তো আসলে কোনোভাবে হওয়া মানে পরীক্ষাই হয়নি গতবার প্রথমটা, তো আসলে বাধ্য হয়েছে পরীক্ষা নিতে, না হলে কিছু করার ছিল না। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কিছু করার ছিল না, মানে একটা দুইটা ভুল না, অনেক ভুল, মানে টোটালি পরীক্ষাই হয়নি, মানে অর্ধেক ছেলেবেলে সঠিক প্রশ্নে পরীক্ষা দিছে আর বাকি অর্ধেক ছেলেবেলে ভুল প্রশ্নে পরীক্ষা দিছে। গতবারের ভুলটা কেমন ছিল, এই এই যে প্রশ্নের যে দুইটা পেজ, এদের দুইটা পেজে হইল ঠিক আছে, ঠিকঠাক প্রশ্ন দিছে, কিন্তু এদের এবং এখানেও গতবারের ওই যেগুলো ভুল ছিল ওগুলোর কথা আমি যাচ্ছি না, গতবারে যেগুলো ভুল ছিল সেগুলোর কথা আমি যাচ্ছি না। ভুলগুলা কেমন ছিল যে ওই দুইটা তিনটা প্রশ্ন তো এমনি ভুল থাকে, হ্যাঁ, তো ওটা ওটা সব বছরই থাকে, ওটা নিয়ে কিছু সমস্যা না, ওটা হইলেও আন্দোলন করে কিছু করতে হতো না। গতবারে আন্দোলনটা ওটা নিয়ে হয়নি, গতবারে আন্দোলনটা যেটা হয়েছে, ধরেন টোটাল 10টা কেন্দ্রে পরীক্ষা হয়েছে, 10টা কেন্দ্রে যে পরীক্ষা হয়েছে 10টা কেন্দ্রের পরীক্ষার মধ্যে সাপোজ 5টা কেন্দ্রের এখানে হলো ইংরেজির পরে হিসাব বিজ্ঞান মানে সব ঠিকঠাকই আছে এই প্রশ্নটা, কিন্তু এইখানে যেটা হয়েছে এই পেজেও যা ফটোকপি এইখানেও সেই ফটোকপি, অর্থাৎ হিসাব বিজ্ঞানে এইখানে 1 থেকে 6 পর্যন্ত যে প্রশ্ন এইখানে 6 থেকে 12 পর্যন্ত সেম করছে, মানে ওরা হিসাব বিজ্ঞানে কোশ্চেনই পেয়েছে 6টা। ঠিক আছে, ম্যানেজমেন্টেও একই কেস, এখানে ম্যানেজমেন্টে 1 থেকে 6 পর্যন্ত যে কোশ্চেন এইখানে 7 থেকে 12 পর্যন্ত সেম কোশ্চেন, মানে পুরাটা এই যে দুইটা পেজের হুবহু একই প্রিন্ট হয়ে গেছে। এখন এই প্রশ্নে পরীক্ষা হয়েছে, তার মানে টোটালি 24 মার্কসের একটা পরীক্ষা, এক কেন্দ্রে 24 মার্কের পরীক্ষা কম হয়েছে, অন্য কেন্দ্রে 24 মার্কের পরীক্ষা কম বেশি হয়েছে। তাহলে এইটাকে ওরা কিভাবে জাস্টিফাই করতো? আমার কথা বুঝতে পারছেন কি হয়েছে? গতবারের প্রিন্টিং মিস্টেক হয়েছে, এইখানেও যা ছাপানো এই পেজেও সেম একই জিনিস ছাপানো, বুঝছেন? শুধু সিরিয়াল নাম্বারটা আলাদা করা, মানে দেখে আপনি স্বাভাবিকভাবে দেখে বুঝতে পারবেন না, কিন্তু আসলে সিরিয়াল নাম্বারের মেথড যদি জান তাহলে দেখবেন এখানেও যে প্রশ্ন সেখানে এখানেও সেই একই প্রশ্ন। ওখানে ম্যানেজমেন্ট আর অ্যাকাউন্টিং দুইটা, অর্থাৎ 24 মার্কের কম বেশ, 60 মার্কে যদি 40 মার্কের কম বেশে পরীক্ষা হয়, মানে 5টা কেন্দ্রে পরীক্ষা হয়েছে 60 নম্বরের, আর বাকি 5টা কেন্দ্রে পরীক্ষা হয়েছে হইলো 24 মার্কস কমে 48 নম্বরে, তাহলে আপনি কোনোভাবে জাস্টিফাই করতে পারবেন?
তো এই হলো ব্যাপার, এই জন্য গত পরীক্ষা নিতে বাধ্য হয়েছে। আর এর আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়েছে সে কোনোবার কিন্তু প্রশ্নে ভুল থাকার কারণে পরীক্ষা রিপিট হয়নি। এর আগে 2বার পরীক্ষা হয়েছে, 2বারই হলো কোশ্চেন ফাঁস হয়েছিল, হ্যাঁ, এবং কোশ্চেন ফাঁস হয়েছিল তাই পরীক্ষা নিতে বাধ্য হয়েছিল। তো প্রশ্নে ভুল থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় না, পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো কোশ্চেনে ভুল থাকলে আপনি ভাইবেন না যে ওই কোশ্চেনের অ্যান্সার আপনার একটা কিছু দিয়ে দিবে, হ্যাঁ, বা সবাই সমান নাম্বার দিবে, সমান চোখে দেখবো, এমন কিছু না। ওরা যদি সিদ্ধান্ত নেয় ওইটার উত্তর খ, এবং এই সিদ্ধান্ত পরীক্ষা হওয়ার আগে সিদ্ধান্ত হয়ে যায়, মানে প্রশ্নের দিন তৈরি করায় ওই দিন সিদ্ধান্ত হয়ে যায় এটার উত্তর খ না ক। এরপরে আপনি যতই সমালোচনা করেন, ভাই এত সময় নেই স্যারেদের আপনাদের। শুধু আপনার কি মনে হয় পৃথিবীতে আপনার এনে মানুষ চিন্তা করে, আর কোনো মানুষ নেই পৃথিবীতে লামিয়া ছাড়া? এইসব বাদ, চলে আসেন। আমি যেটা রিয়েল, যেটা হয় মানে সত্যিকার অর্থে বাস্তব যেটা, সেটা আপনাদের বললাম। আপনি মেনে নিতে পারলেও এটা বাস্তব, মেনে না নিতে পারলেও বাস্তব। চলেন, ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক অমর্যাদা হলে ব্যাংক হিসেবে কি এন্ট্রি হবে? এর জন্য কোনো এন্ট্রি হবে না, এটা একদম মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? বুঝতে পারছেন কি কইছি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অনেকবার আপনারা দেখছেন, সেটা বেশ গুরুত্বপূর্ণ। এই যে কি লেখা লামিয়া পড়েন। ঠিক আছে, তাহলে চলেন আমরা আরো কিছু সমস্যা দেখি। এটা হলো সাদিয়ার সমস্যা। হ্যাঁ সাদিয়া, হাই হাই, আপনি এতক্ষণ শোনেননি আমার কথা? হ্যালো, কেরা জানি বললো আমার কথা শুনতেছে না। আপনারা বলেন যে শুনতেছেন। কে শুনতে পাচ্ছেন না আমার কথা জিজ্ঞেস করেন তো, কে শুনতে পাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, 12টা 41, আমার 1টা বাজে ফিনান্সের ক্লাস হয়, যদি ফিনান্সের ক্লাস থাকে। এই ফিনান্সের আপনারা কেউ আছেন? থাকলে ক্লাস নিব, নাইলে অ্যাকাউন্টিং ক্লাস কন্টিনিউ করব। লামিয়া গ্রুপে একটা মেসেজ দেন তো, ফিনান্সের ক্লাস কি কেউ করবে 1টা বাজে? যদি না করে তাহলে আমরা অ্যাকাউন্টিং ক্লাসটাকে 2টা পর্যন্ত কন্টিনিউ করব, তাই মেসেজ দেন। বলেন যে ফিনান্সের আপনারা কি কেউ ক্লাস করবেন? যদি ক্লাস না করেন তাহলে হলো স্যার বলছে 2টা পর্যন্ত ক্লাস কন্টিনিউ করবে অ্যাকাউন্টিং। চলেন আমরা 6 নাম্বারটা দেখি। এই সাদিয়া, আপনারা না কইছি যে ইউসিসির অঙ্ক এখন করা যাবে না, ফাইনাল শীট দিক আর সেমিফাইনাল শীট দিক। ইউসিসি লিমিটেডের নিট আয় 2019 সালে ছিল 3 লক্ষ। না, আপনারা বলছি শুধুমাত্র প্রিভিয়াস করতে, এগুলো করতে মানা করছি। যাই হোক, নিট আয় দেওয়া আছে, ওই যা আছে ওইগুলাই বারবার করে মুখস্থ করে ফেলেন। নিট আয় হলো 3,54,000 টাকা, 2020 সালে 1,59,300 টাকা। হ্যাঁ, নিট আয় তার মানে বাড়ছে না কমছে? আচ্ছা, এই হ্রাস পূরণের জন্য 2021 সালে নিট আয় কি পরিমাণ বাড়াতে হবে? হ্যাঁ, কি পরিমাণ বাড়াতে হবে? খুব দারুণ এটা করছেন। দেখেন তাহলে টোটাল হ্রাস পেয়েছে কত? 1,59,300 মাইনাস 3,54,000 টাকা, তার মানে কতটুকু হ্রাস পেয়েছে বলেন? কতটুকু হ্রাস পেয়েছে? এই মাথা মোটার দল, এইটা আগে লিখতে হতো, আমি আগে লিখে ফেলছি এটা। যাই হোক, করে ফেলেন। লামিয়া থাকতে এতক্ষণ লাগে কেন? লামিয়া, $1,59,300 টাকা, তাহলে বিয়োগ করলে কত হয়? 1,94,700 টাকা। এই পরিমাণ হ্রাস হয়েছে। এখন কি করেছে? এই হ্রাসকে পূরণ করার জন্য কি পরিমাণ, মানে কত হারে বাড়াইতে হবে? তাহলে এই হ্রাসটা কিসের উপরে হয়েছে? বলেন, 3,54,000 উপরে হয়েছে না? এই হ্রাসটা কিসের থেকে হয়েছে বা কিসের উপরে হয়েছে? 3,54,000 টাকার উপরে হয়েছে না? তাহলে নিচে হলো 3,54,000 গুণ 100 দিব, ঠিক আছে? দিলেই উত্তর বেড়ে যাবে, গুণ 100 দিব, তাহলে 55%। আচ্ছা,
94 700 ভাগ ও না 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 একটুখানি আচ্ছা একটুখানি কথাও আছে অবশ্য এখানে একটুখানি কথা আছে এখানে বলছে এই হ্রাস পূরণের জন্য 21 সালে নিট আয় কি পরিমাণ বাড়াইতে হবে তাহলে 21 সালের আমরা এখানে যারা পরিসংখ্যানে করছেন বেজ 21 সালের বেজ হলো 2020 সাল মানে আমি ভাবছি 2020 সালে কি পরিমাণ বাড়াইতে হবে 2020 সালের বেজ হলো 19 সাল যদি এখানে উত্তর জানতে চাইতো 20 সালে তাহলে আমরা যা করছিলাম ওই যে 3,54,000 নিচে দিতাম কিন্তু যদি 21 সাল জানতে চাইছে তার মানে আমাদের নিচে বসাইতে হবে 1,59,300 টাকা হ্যাঁ আমার কথা বুঝতে পারছেন 21 সালে জানতে চাইলে তার আগের বছরটাকে নিচে বসাইতে হবে হ্যাঁ যদি 20 সাল জানতে চাইতো তাহলে এই যে 2019 সালটাকে নিচে বসাইতে হইতো তার মানে আমাদের নিচে বসবে কত নিচে বসবে হলো 1,59,300 নিচে বসবে কত 1,59,300 টাকা এখন গুণ 100 কাটাকাটি করলে যা হবে তাই উত্তর কাটাকাটি করলে 12.12 আসে 122 আসে আচ্ছা তাহলে ওইটাই উত্তর বুঝতে পেরেছেন বোঝা গেছে এরপরে 8 নাম্বার একটা কোম্পানি 2020 21 22 সালের আয়ের পরিমাণ 3 লাখ 3 লাখ 30 3 লাখ 60 2020 সালকে ভিত্তি বছর ধরলে এই যে ভিত্তি মানে নিচে 2020 সালকে যে 20 সালকে নিচে বসাইতে হবে 2022 সালে আয়ের ধারার হার কত তাহলে কিছুই না আসলে 2022 সালের টাকা কত 2022 সালের কত টাকা হলো 3,60,000 টাকা আর ভিত্তি বছর ধরতে গেছে কত ভিত্তি বছর ধরতে গেছে 2020 সাল তাহলে 20 সালের টাকা কত এইটা তাহলে এটারে জাস্ট নিচে বসাবো ভিত্তি মানে নিচে আমরা জানি না বলে না ভিত্তি শক্ত করো বাসাবাড়ির ভিত্তি হ্যান ত্যান তো এখানে জাস্ট 100 দিব কাটাকাটি করবো হ্যাঁ শূন্য কাটা শূন্য 3 বারং 36 তাহলে 120% ঠিক আছে বুঝতে পেরেছেন সাদিয়ার বাচ্চা বুঝতে পারছোস পরেরটায় যাবো নাকি 13 নম্বরে কইছে এমএম লিমিটেড 100 একক পণ্য ক্রয় করে আচ্ছা দাঁড়ান তো এখানে সাদা করে নি একটু দাঁড়ান যথেষ্ট জায়গা হয়ে গেছে চলেন আচ্ছা দেখেন এই যে 3 নাম্বার বলছে 1000 একক পণ্য ক্রয় করে এবং হাতে শেষ মজুত পণ্য 91 টাকা হারে 200 একক রয়েছে এখন প্রতিস্থাপন ব্যয় ডিভাইডেড বাই বাজার মূল্য বা প্রতিস্থাপন বাই বাজার মূল্য একক প্রতি 70 টাকা শেষ মজুত পণ্যের উদ্ধৃত পণ্যে কত দেখাইতে হবে অর্থাৎ সমাপনী মজুত পণ্য বের করতে হবে কি বের করতে হবে সমাপনী মজুত পণ্য বের করতে হবে হ্যাঁ সমাপনী মজুত পণ্যের মূল্য বের করতে হবে এখন দেখেন এখানে বলছে 1000 একক পণ্য ক্রয় করে এবং হাতে শেষ মজুত পণ্য মানে সমাপনী মজুত পণ্য 91 টাকা করে 200 একক রয়েছে আর প্রতিস্থাপন ব্যয় বাজার মূল্য একক প্রতি 70 টাকা মানে আমাদের দুইটা টাকা দেওয়া আছে হ্যাঁ একটা হইলো 91 টাকা আর একটা হইল 70 টাকা আমাদের সমাপনী মজুদ পণ্যের সমাপনী মজুদের একক এটা তো সেম সমাপনী মজুদের একক হলো 200 একক রয়েছে 200 একক হ্যাঁ 200 একক এখন প্রতি একক প্রতি যদি মূল্য জানতে চাই একক প্রতি মূল্য এখন বলেন তো সমাপনী মজুদের ক্ষেত্রে একক প্রতি মূল্য অর্থাৎ কোনটা টাকা কম হবে যেটা টাকা কম হবে সেটা আসবে না বুঝতে পারতেছেন কি বলছি আমাদের যে আর নীতি ছিল একটা কি নীতি রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্য যেটা কম সেটা দেখানো হয় না ক্লাস কি শেষ আছে তো তাহলে যেটা কম সেটা দেখানো হয় তাহলে এখন 91 টাকা 70 টাকা এই দুইটার মধ্যে কোনটার টাকা কম 70 টাকা কম না
তাহলে এটা দিয়ে গুণ দিব, তাহলে উত্তর কত হবে? 7 দুগুণে 14 আর শূন্য হবে 3টা, তার মানে 14,000 টাকা। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি? কেমন জানি এমন জানি সব একটু সহজ, প্রাইমারি বাচ্চারাও পারে। মুছে দিব মুছে দিব মুছে দিলাম। হাই হাই, সব মুছে গেল। আমি যেটা চাচ্ছিলাম সেটা তুইল না। এই কি? হাই হাই। আচ্ছা চলেন এবার আমরা পরেরটা দেখি, 4 নাম্বারটা। আইসিসি লিমিটেড প্রতিটি 50 টাকা দরে 100টি খেলনা ক্রয় করে। কোম্পানির ক্রয় মূল্যের উপর 20% মুনাফায় পণ্য বিক্রি করে। বছর শেষে মজুদ খেলনা 200টি, যার প্রতিটির প্রতিস্থান প্রায় 45 টাকা। ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে মানে মজুদ পণ্য নেয় কত, এটা একই। তাহলে সমাপনী মজুদ পণ্যের একক কত? সমাপনী মজুদ একক কত? সমাপনী মজুদ একক কত বলেন? এই যে 200টা, কয়টা? 200। এখন একটার ক্ষেত্রে ব্যয় হলো 45 টাকা, আরেকটার ক্ষেত্রে ব্যয় কত? আর কোনো কিছু নেই, এই একটাই তো আছে। তাহলে 45 গুণ দিলে কত? 45 গুণই 90, 9,000 টাকা। এই সাদিয়ার বাচ্চা, এই অঙ্ক করতে দিছস তুই আমারে? একটা পিএইচডি তো ব্যাপার আছে। কেমন প্রতিস্থাপন শান্তি করবেন কি? মানে দুইটা মূল্য আর কি, দুইটা মূল্যের মধ্যে যেটা কম সেটা নিতে হবে। প্রতিস্থাপন ব্যয়তে ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, এটার মানেই হলো সেই রক্ষণশীলতার নীতি। এটা মানে হলো রক্ষণশীলতার নীতি। রক্ষণশীলতার নীতিতে কি বলেছে? এই বলেছে না? যাই হোক, শেষ। পরেরটা কি কইছে? সাদা কালার নাই, সাদা কালার তো নাই, কেমন লাগে? এইখান থেকে করে নিয়ে আসতে হবে। দেখছেন কি খাটনির খাটনি? ওইখানে করাইলে আবার আপনারা দেখতে পান না। স্যার এইখানে একরকম, ওইখানে একরকম, একবার এই পেজে যাচ্ছেন, একবার ওই পেজে যাচ্ছেন। চলেন 6 নাম্বার। ক খ একটা অংশীদারি ফার্মের অংশীদার 1 জানুয়ারি 2024 তারিখে মূলধন হিসেবে যে ছিল 60,000 টাকা আর 40,000 টাকা। হ্যাঁ, এবার বলছে চুক্তি অনুযায়ী প্রারম্ভিক মূলধনের উপর 10% হারে সুদ প্রদান করা হয় এবং খকে মাসে 1,000 টাকা বেতন দেওয়া হয়। 31 ডিসেম্বর 2024 তারিখে খয়ের মূলধনের যে দাঁড়াইছে 1,16,000 টাকা। 2024 সালের মোট মুনাফার পরিমাণ কত? দারুণ একটা প্রশ্ন এবং দারুণ বড় একটা প্রশ্ন। হ্যাঁ, ভীষণ দুর্দান্ত একটা অঙ্ক। দেখেন একবারে বুঝবেন কিনা জানি না, বাট চেষ্টা করেন। শুরুতে দেখেন এদের মূলধন ছিল 60,000 আর 40,000। শুরুতে মূলধন ছিল কত? 60,000 আর 40,000। এখানে ক্ষয়ের মূলধন দেওয়া আছে, আমরা ক্ষয়েরটা নির্ণয় করি। ক্ষয়ের প্রারম্ভিক মূলধন কত দেওয়া? প্রারম্ভিক মূলধন দেওয়া হলো 40,000 টাকা। আচ্ছা, এখন মূলধনের সুদ দেওয়া কত দেখেন তো? 10%। 10% করলে কত হয়? 4,000 টাকা। ঠিক আছে? আচ্ছা, খ মাসে 1,000 টাকা করে বেতন পায়, তার মানে বেতন বাবদ সে টোটাল কত পাচ্ছে? সে বেতন বাবদ 1,000 টাকা করে হলে 12,000 টাকা পাচ্ছে। আচ্ছা, আর কিছু কি আছে? আর সে হলো লাভ পায়, মুনাফা পায়। এখন মুনাফা কত পায় এটা আসলে বলা নেই। মুনাফা কত পায় এটা এখন বলা নেই, এটাই বের করতে হবে। এখন সে টোটাল এইগুলো যোগ করার পরে তার মূলধন দাঁড়াইছে, অর্থাৎ সমাপনী মূলধন দাঁড়াইছে হইল কত টাকা? 1,16,000 টাকা। 1 লক্ষ কত? 16,000 টাকা। তাহলে বলেন তো এই যে মাঝখানের এই জায়গাটাতে কত হবে? এই বক্সে কত হবে? 1,16,000 যদি হয়, এখানে যদি যোগ করি 40, 50, 52, 56,000, তাহলে 1,16,000 থেকে 56,000 বাদ দিলে কত থাকে? অর্থাৎ বক্সে কত বসবে বলেন? বক্সে কত বসবে? শিওর? 60,000 টাকা?
60,000 টাকা তো, কেন নিজের পর বিশ্বাস নেই? 60,000 টাকা। আচ্ছা, আমি আর আপনি মনে হয় দুইজন আছি ক্লাসে, আর কেউ আছে বলে মনে হচ্ছে না। যাই হোক, এখন তাহলে আমরা যেটা করব, 2024 সালের মোট মুনাফার পরিমাণ নির্ণয় করব। এখন এটা তো শুধু একজনের মুনাফা, তাই না? এটা কয়জনের মুনাফা? একজনের মুনাফা না? একজনের মুনাফা। তাহলে মোট মুনাফা নির্ণয় করতে গেলে আমাদের অনুপাতে বের করতে হবে, তাই না? অনুপাতে মুনাফা বের করতে হবে। তাহলে এই যে আমরা জানি যে কোনো অনুপাত কি দেওয়া আছে এখানে? কোনো অনুপাত কি দেওয়া আছে? না দেওয়া থাকলে আমরা মূলধন অনুপাতে বের করি, অর্থাৎ 6:4, তাই না? 6 কত? 4। এটা যদি কাটাকাটি করি তাহলে 3:2 হয় না? তাই তো? মুনাফা বন্টন করে দিব 3:2। এখন এই যে 60,000 টাকা, যার টাকা তার হার, এই যে 60,000 টাকা, এটা আসলে কিসের হার, কিসের টাকা? দেখেন তো, যে 2 এর টাকা না? হ্যাঁ, তাহলে আমাদের মোট মুনাফা জানতে চাইছে, মানে আমরা এখন মোট মুনাফা মানে আমরা আগে বন্টনযোগ্য বের করবো, মোট মুনাফার আরো পরে। তাহলে মোট মুনাফা বের করার জন্য আমাদের মোট বন্টনযোগ্য মুনাফা যদি বের করতে হয়, তাহলে 3 আর 2 কত দিয়ে গুণ দিব? 5 দিয়ে গুণ দিব না? একজন পায় 2, একজন পায় 3, তাহলে 3 আর 2 কত? পারবেন। তারপরে কি হইলো? তারপর কয়েকটা আর কয়েকটা আবার যোগ করা লাগবে, যোগ করে মোট মুনাফা বের করা লাগবে। তাই হইলো না একই ঘুরে ফিরে? তার 5 30 কত? 3 5 15, 1,50,000 টাকা। 1,50,000 টাকা হলো আমাদের বন্টনযোগ্য লাভ। কি লাভ? বন্টনযোগ্য লাভ। আচ্ছা, এই যে বন্টনযোগ্য লাভ আবার আমরা কিভাবে বের করি? মোট লাভ থেকে কি কি বাদ দিয়ে বের করি? কেমনটা লাগে? না, কিছু বলতেছি না। দাঁড়ান, মুছে গেছে একবারে, ঝামেলা আছে। আচ্ছা, ওটুক পর্যন্ত আমরা মুছে দিলাম। হ্যাঁ, আবার নতুন করে দেখেন যেটা বলতেছিলাম। তাহলে আমাদের বন্টনযোগ্য লাভ বের করার আগে আমাদের কি করতে হয়? মোট লাভ, মোট লাভ থেকে আমরা কি বাদ দিই বলেন? মোট লাভ থেকে আমরা বেতন আর কি বাদ দিই? মূলধনের সুদ বাদ দিই না? বেতন আর মূলধনের সুদ বাদ দিই না? তাই তো? দেওয়ার পরে আমরা কি পাই? বন্টনযোগ্য লাভ পাই না? এখন আমাদের বন্টনযোগ্য কত বের হয়েছে? 1,50,000 বের হয়েছে না? আমাদের মূলধনের সুদ টোটাল কত? এর ক্ষেত্রে 10%, এর ক্ষেত্রে 10%, মানে টোটাল 10,000 টাকা না? 6,000 আর 4,000, টোটাল 10,000 টাকা। আমাদের বেতন কত? বেতন টোটাল 12,000 টাকা না? তার মানে আমাদের এখন মোট লাভটা কি বের করা সম্ভব? এটা যদি 1,50,000 হয়, এটা যদি 10,000 আর 12,000 দুইটাই কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে এখন কি বের করা সম্ভব? কত আসে? যে আসে তাই। এই কেন যোগ হবে না? আপনি বিয়োগ করতেছেন কেন? যোগ হবে না এগুলো? 50, 60, 70, 72, 1,72,000 আসে না? তো যোগ হবে না? দেখেন তো, আপনি 1,28,000 এগুলো বাদ দিয়ে 1,50,000 পান। 1,72,000 হয় না? একবার মুছে গেলে আর আনা সম্ভব না, একবার মুছে গেলে আর আনা সম্ভব না। 1,72,000 মোটামুটি বুঝছেন মনে হয়, দিলাম কে মুছে দিলাম একবারে। 1,72,000 হয়। ওখানে কত দেওয়া? 42 না, 72,000 হবে। ঠিক আছে, 1,72,000 টাকা হবে উত্তর। ঠিক আছে, ওখানে 72 হবে, 72, 42 না, বললে 42 দিচ্ছে, 72 হবে। ঠিক আছে, ব্যাস গেল। এরপরে
2024 সালে জনাব মুশফিক প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য 1,20,000 টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করে 31 ডিসেম্বর তারিখে মেশিনের উপর 10% হারে 7,000 টাকা অবচয় ধার্য করে। তিনি 2024 সালে মেশিনের তারিখ কত দেখেন, দারুণ প্রশ্ন। এখানে হলো একটু মোটা কালিনি, তাহলে বুঝতে পারবেন, আর এই সাদা সাদা করে পারা যাচ্ছে না। দেখেন টোটাল কত ছিল, 7,000 টাকা ছিল অবচয়, তাই না? এখন আমরা জানি 10% মানে এখানে 1,20,000 টাকা দিয়ে যন্ত্র কিনছে, এর উপর যদি 10% করে তাহলে কত হওয়ার কথা? 1,20,000-এর উপর যদি 10% করে তাহলে কত হওয়ার কথা? বছরে অবচয় 12,000 টাকা হওয়ার কথা। আচ্ছা 12,000 টাকা যদি এক বছরে হয় তাহলে প্রতি মাসে কত হওয়ার কথা? 1,000 টাকা করে হওয়ার কথা। হয়েছে কত? 7,000। তার মানে কয় মাস আগের মূল্য নিশ্চয়ই আগে হয়, আগের মাসগুলো। তাহলে এখন 7 মাস আগাইতে হবে। তাহলে 7 মাস আগাইলে কত যায়, কোন মাসে যাই পড়বে? জুনের 1 তারিখে যাই পড়বে। বুঝতে পারছেন? ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, এইভাবে আর কি। আচ্ছা এগুলা সব ইউসিসির কোশ্চেন। আমি বলছি কি ইউসিসির কোশ্চেন বাদে কিছু থাকলে বলেন, সবগুলো করবেন। আচ্ছা 5 নম্বর দেখেন, ইউসিসি লিমিটেডের বছরের শুরুতে মালিকানা সত্ত্বে ও মোট সম্পদের পরিমাণ ছিল এটা। তাহলে এ সমান এল প্লাস ওই। তাহলে এখন দেখেন আমাদের শুরুতে মোট সম্পদ কত? 50,000। আর মালিকানা সত্ত্বে মোট সম্পদ, সরি, এটা হলো 1 লাখ, এটা হলো 1 লক্ষ টাকা। হ্যাঁ, আর আমাদের এই মালিকানা সত্ত্বে হলো 50,000 টাকা। তার মানে আমাদের দায় কত? 50,000 না? দায় 50,000 তো নাকি? তাহলে দায় যদি 50,000 হয়, এখন বলছে ওই বছর সম্পত্তি বেড়েছে, তাহলে এখন বৃদ্ধি পেয়েছে 50%। 50%, 1 লাখের 50% কত? 50,000 না? আচ্ছা, আর দায় কমেছে 60%। 50,000-এর 60% কত? 30,000 না? তাহলে 30,000 টাকা কমেছে। তাহলে এবার মালিকানা সত্ত্ব কত হবে বলেন? 5 আর 3 80,000 হবে। এখন বলছে বছর শেষে মালিকানা সত্ত্ব কত? তাহলে 80 আর 5 কত? 1,30,000। কি বোঝেননি? না বোঝার কি আছে এখানে? আচ্ছা, ভাড়া হিসাবের যে 57 টাকা ভুলক্রমে রেওয়া মিলের ক্রেডিট দিকে 75 টাকা লেখা আছে। দেখেন তো, ওই যে অন্য সব ঠিকঠাক, হ্যাঁ, তাহলে ওই অঙ্কটা 57 টাকা হলো ভুল করছে। এখন উল্টা পাশে এটা বসানোর কথা ছিল, ডেবিটে বসানোর কথা ছিল, বসাইছে ক্রেডিট, তার মানে উল্টা পাশে বসাইছে। আমরা জানি উল্টা পাশে বসাইলে টাকা 2 গুণ হয়। 2 গুণ হওয়া মানে কি? কোনো টাকা 2 গুণ হওয়া মানে কি? কোনো টাকা 2 বার গুণ 10 2 গুণ হওয়া মানে কি? 10 যোগ 10 না? তার মানে ওই টাকাটা 2 বার যোগ হওয়া না, তাই তো? তাহলে তো আমরা 2 গুণ বলি নাকি? ওই সেম টাকাটা 2 বার যোগ হওয়া। কিন্তু কথা হলো 2 বারই যদি 10 টাকা না হয়, একবার 10 টাকা, একবার 12 টাকা হয়, তখন আপনি কি করবেন? তখন কি আর কোনো কিছু দিয়ে গুণ করতে পারবেন না? 2টা যোগ করে দিবেন, করে 22 বানাবেন। 2টা যোগ করে দিবেন না? টাকার অঙ্কটা যদি সেম না হয়, আমরা আগে যে অঙ্কটা শিখছিলাম ওই একই অঙ্ক আসলে। হ্যাঁ, বলছে যে ওইখানে কি ছিল, ওর নাম সবকিছু ঠিকঠাক হইলে ভুল পাশে যদি বসায় তাহলে 2 গুণ হয়। 2 গুণ মানে ওই টাকাটা 2 বার যোগ হয়। এখন এখানেও তাই, দেখেন ভুল পাশে বসাইছে, ডেবিট পাশে তা ক্রেডিট পাশে বসাইছে। এখন টাকার পরিমাণ তো এখানে আলাদা। যদি দুইটাই 75 হতো তাহলে 75 গুণ করে দিতাম বা যোগ করে, একই কথা। 75 2 বার গুণ করাও যা, 75 যোগ 75 বসানোও তাই। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে তো 75 টাকা দুই পাশে সেম না, দুই পাশে 2টা টাকা আলাদা। তাইলেও আমরা কি করবো? 2টা যোগ করে দিব, 75 আর 57 যোগ করে দিব, দিলে যেটা হবে এটাই উত্তর। ঠিক আছে, ওই একই অঙ্ক। হ্যাঁ, এখানে দেখেন এই 90 টাকা, এখানে এই যে 2 বার বসে আপনি 3 গুণ দিচ্ছেন না, একই টাকা আসলে 90 যোগ 90 যোগ 90 আলটিমেটলি 230 70। তো ওটারে আপনি কি করতেন? একবারে 2 দিয়ে 3 দিয়ে গুণ দিতেন। হ্যাঁ, তো ওই 3 দিয়ে গুণ দেওয়া মানে 3 বার যোগ করা। কিন্তু এখানে তো একই টাকা না, সেম টাকা যেহেতু হচ্ছে না, তো আপনি যোগ করে দিবেন। স্বপন এর খতিয়ান হিসাবে একটা 420 টাকার আমিলে 2 বার লেখা হয়েছে। হ্যাঁ, তাহলে আমিলে 2 পাশের পার্থক্য কত হবে? 420 টাকা খতিয়ান হিসাবে। এখানে দেখেন 2 বার লিখছে, কিন্তু এখানে ভুল পাশে বসায় না। এখানে কি ভুল পাশে বসাইছে? এখানে যেমন ভুল পাশে, এখানে যেমন ভুল পাশে, এটা কি ভুল পাশে বসাইছে? কথা বুঝছেন কি বলছি? তাহলে ভুল পাশে যেহেতু বসায়নি, তাহলে কি টাকার পরিমাণ বাড়বে?
না, 420 টাকায় থাকবে। ঠিক আছে, এরপরে ইউসিসি লিমিটেডের বিক্রয় জাবেদার যোগফল এত টাকা, কোম্পানির বিক্রয়ের সাথে 7.5% ব্যবসায়ী বাট্টা, 10% নগদ বাট্টা সংশ্লিষ্ট সকল অর্থ বাট্টা মেয়াদের মধ্যে আদায় করা হলে আদায়যোগ্য টাকা কত হবে। তাহলে এটা তো পারা উচিত। প্রথমে ব্যবসায়িক বাট্টা বাদ দেন, 2,50,000 7.5% করে বাদ দেন, দিয়ে যা হবে তার উপর 10% নগদ বাট্টা করবেন, করে ওটাও বাদ দিবেন। 2,50,000 গুণ পয়েন্ট কত 0.75, 18,500 গুণ 8,750। আচ্ছা, 18,750 বাদ দিলে কত থাকে? 2,50,000 2,31,250 আসছে তো। ঠিক করে করেন, ক্যালকুলেশন করেন, এটা না মেলার মতো কিছু নাই। উত্তর ভুল থাকতে পারে, কিন্তু হলো আপনি ক্যালকুলেশন ঠিক মতো করলে যা হবে তাই উত্তর। এটা তো পারা উচিত। 3 নাম্বারটা দেখেন, 12 মার্চ 2024 একটা ক্রয় চালান প্রতিটি 500 টাকা মূল্যের 200টি পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, যাতে 20% কারবারি বাট্টা, 5% নগদ বাট্টা উল্লেখ রয়েছে। যদি 31 মার্চ 2024 তারিখে 5টি পণ্য ফেরত দেওয়া হয়, এটাও তো একই সাদিয়া ইয়া, সমস্যা নেই, করেন এগুলা। তাহলে উত্তর ভুল হইলে তো ভুল, কিছু করার আছে। এখন এদের দেখেন, ক্রয় মূল্য এত, ভগ্নাবশেষ মূল্য এত, তাহলে এটা বাদ দিলে কত থাকে? 6,000 বাদ দিলে, ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে তো কত থাকে? 48,000। এখন প্রতি মাসের অবচয় কত? 1200 টাকা। তাহলে এর উপরে বসাবেন কত? 1200 গুণ 100 দিলে অবচয়ের হার বের হয়ে যাবে। ঠিক আছে, প্রতি মাসে 1200। তাহলে ওর কাটাকাটি করেন, 4/12 48, 4/25, এটা 25% হবে উত্তর। 30% ভুলে দিছে। ঠিক আছে, 2.5 করতে আসতেছে। হ্যাঁ, 25% হবে, 25 হবে, 25। বুঝতে পারছেন? আচ্ছা, 3 নম্বরে কি বলছে? 34 লাখ টাকা মূল্যের মেশিন ক্রয় করা হয়। মেশিনটা 21 সেপ্টেম্বর 2024 তারিখে ব্যবহার উপযোগী করার জন্য সংস্থাপন ব্যয় 2 লাখ টাকা, 10% স্থগিত। তাহলে এখানে 34 লাখের সাথে 2 লাখ যোগ করবেন, কত হবে? 36 লাখ টাকা হবে। ঠিক আছে, এবারে 36 লাখ টাকা নিয়ে কি করবেন? এর উপর 10% করবেন। তাহলে 10% করলে কত হবে? 36,000 টাকা হবে। 3,60,000, ওটাই হবে। তাহলে 36,000 টাকা হবে। যাই হোক, একটা শূন্য কম হবে। আচ্ছা, যাই হোক, 10% করলে কি হবে? 3,60,000। ওই তো, যা হবে তাই হবে। যা ভাবছেন ওটাই হবে। ঠিক আছে, এটা করাই দিছি। হ্যাঁ, এটা করাই দিছি। আজকে যা করাইছি তার মধ্যে ছিল। বুঝতে পারছেন? এই যে লামসামারটা কিছু দিয়ে আপনার বুঝ দিয়ে দিলাম, আর নেই। বর্ষ সংখ্যার সমষ্টি, এটা তো আপনি আমার চেয়ে ভালো পারেন। সাম অফ ডিজিট, এটা বর্ষ সংখ্যার সমষ্টি। ভুল দিলে কিছু করার নেই। ঠিক আছে।